আপনারা শুনছেন কালো রাত 24। আসসালামু আলাইকুম। লেখক মোহাম্মদ নিশাদের ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে খুব চমৎকার ও ভয়ঙ্কর সুন্দর সুন্দর কয়েকটা বাস্তব ঘটনা নিয়ে হাজির হলাম। আশা করি সব ঘটনাই আপনাদের ভালো লাগবে, মন ছুঁয়ে যাবে। তো আমি আর কথা বাড়াবো না, শুরু করছি আজকের এপিসোডের প্রথম ঘটনা। কেমন আছেন নিশাদ ভাইয়া? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আমার নিজের সাথে ঘটে যাওয়া একটা বাস্তব ঘটনা শেয়ার করছি। আশা করি ঘটনাটা সবার ভালো লাগবে। আমি সমস্যার জন্য আমার নাম ও আমার ঘটনার জিনের নাম ছদ্মনাম ব্যবহার করছি, কারণ আসল নাম ব্যবহার করলে সমস্যা হতে পারে। ঘটনাটা শুরু আমি যখন ছোট ছিলাম তখন থেকে। আমি জন্ম নেওয়ার 3 দিনের মাথায় আমাদের ঘরের চারপাশে কেউ ইট ছুঁড়ে মারত। এরকম হঠাৎ ঘরের চালে ইট ছুঁড়ে মারায় আমার মা সবার ভয় পেয়ে যায় আর অনেক দোয়া পড়তে থাকে। ওরা দোয়া পড়লে তখন আস্তে আস্তে আওয়াজ কমে যায়। এভাবে রাত কেটে যায়, তারপর সারাদিন ভালোই যায়। আবার রাতে আমাদের বাড়ির সামনে অনেক বড় গোল আকারে আগুনের মতো বাড়ির চারপাশে ঘুরতে থাকে। এটা দেখে সবাই ভয়ে কিছু করতে পারে না। সবাই ভাবে তাদের সাথে কি হচ্ছে। এরপর আগুনটাও চলে যায়। এভাবেই কাটতে লাগলো দিন। আমি আস্তে আস্তে বড় হতে লাগলাম। তারপর আর কিছু হয় নাই। যখন আমার বয়স 10 বছর হলো, তখন আমি আমাদের বাড়ির পাশে একটা কবরস্থান আছে, সেই রাস্তায় আমিও আমার চাচাতো বোন মিলে খেলা করছিলাম। তখন হঠাৎ কোথা থেকে গরম বাতাস আসতে শুরু করলো। আবার ওই কবরস্থান পাশে ছিল অনেকগুলো বাঁশঝাড়। সেই বাঁশঝাড় থেকে কারো কান্নার আওয়াজ পাই। কান্নার আওয়াজ পেয়ে আমরা এদিক সেদিক তাকাই, কিন্তু কাউকে দেখতে পাই না। কোথাও কাউকে দেখতে না পেয়ে আমরা 2 বোন ভয়ে দৌড়ে বাড়িতে চলে আসি। তারপর থেকে ওই দিকে আর খেলতেই যায়নি। এইভাবে দিন কাটতে লাগলো আমার। তারপর আর কোনো সমস্যা হয়নি। যখন সব কিছু বুঝতে শিখলাম আর একটু বড় হলাম, তখন স্কুলে পড়াশোনা করতে শুরু করলাম। তখনও আমার সাথে কিছুই হতো না। কিন্তু ঘটনা আবার ঘটা শুরু হয় ক্লাস 5-এ। ক্লাস 5-এ ওঠার পর একটা জিন ধরে আমাকে। সেই জিন আমার উপর ভর করা শুরু করে। ভর করে যে পাগলামি করতো তা না, কেন জানি সে কিছুই করতো না, শুধু নীরবে বসে সবার সাথে কথা বলতো। আমার মায়ের সাথেও কথা বলতো, কোথায় থেকে আসছে, ওর নাম কি, সব বলতো। আমার মা বাবা জানতো না যে জিনটা আমার সাথে সেই ছোটবেলা থেকে আছে। জিনটা যখন আমার উপর ভর করত, সে সময় বলেছিল আমার জন্মের 3 দিনের থেকে নাকি ও আমার সাথেই আছে। এরকম আরো নানা রকমের কথা বলতো সে। আমি যখন হাই স্কুলে পা রাখি, তখনও দিন বেশ ভালোই যাচ্ছিল। তখনও সে জিন আমার সাথে ছিল। আবার মাঝে মাঝেই আমার উপর ভর করতো আর নানান রকমের কথা বলতো। আমাদের স্কুলে রাস্তা কাঁচা হওয়ার কারণে পায়ে হেঁটে যেতে হতো। আমি বাড়ি থেকে বেরিয়ে স্কুলের রাস্তা পা রাখতাম, তখন মনে হতো আমার পিছনে কেউ আছে। আমি যত এগিয়ে যেতাম, সেই জিনটাও আমার পিছন পিছন যেত। যখন আমি দাঁড়িয়ে পড়তাম, তখন একটা আওয়াজ হতো। আবার সামনে আছে একটা কালী মন্দির। আমার সামনে কালী মন্দির ও পিছনে কেউ থাকায় আমি ভয়ে দৌড় দিলাম আর দোয়া পড়তে থাকলাম। আমার সাথে এরকম হয় রাস্তায়, যদি আমি একা থাকি তাহলে। আর যদি আমার সাথে কেউ থাকতো তখন ভয় করতো না। একা থাকলেই আমার ভয় করতো। সেই রাতের ঘটনা। রাতে আমি পড়াশোনা করে ঘুমিয়ে পড়ি। একাই ঘুমাতাম। আমি ঘুমানোর কিছুক্ষণ পর অনুভব করতে পারি যে আমার সাথে কেউ শুয়ে আছে। আমি তাকিয়ে দেখি কেউ নেই। আবার গরম কিছু শরীরে অনুভব হতো। আবার ওই রাতে স্বপ্নে দেখি একটা অবয়ব সাদা জুব্বা পরা একটা ছেলে হাসছে আমার দিকে তাকিয়ে। ওর হাসি দেখে আমি বললাম, কে আপনি? সে উত্তরে বলল, তোমার বন্ধু। আরও বলল যে, তুমি স্কুলে যাও তখন আমি তোমার পিছু নেই, তুমি ভয় পেও না। আবার বলল, তোমাকে আমার খুব ভালো লাগে, তুমি কি আমার বন্ধু হবে? ওর কথায় মনের অজান্তে আমিও হ্যাঁ বলে দিলাম। আমি তো মনে করছি স্বপ্নে ভালো মানুষ। আমি তো জানি না জিনের সাথে বন্ধুত্ব করলাম। তারপর স্বপ্ন ভেঙে যায়। সকালে খাবার খেয়ে স্কুলে যাব বলেই রেডি হলাম। আবার আমার একা যেতে হবে, তো আমিও রওনা দিলাম স্কুলের দিকে। আমি হাঁটতে হাঁটতে অনেক দূর যাওয়ার পর কালী মন্দিরের সামনে যেতে কেউ আমার নাম ধরে ডাক দিল। আমি চারদিকে তাকিয়ে দেখি কেউ নাই। আবার খেয়াল করলাম একটা সুন্দর ছেলে দাঁড়িয়ে আছে। আমি কিছু না বলে চলে যেতে লাগলাম। তখনই আবারও নাম ধরে ডাক দিল। ডাকটা শুনে পিছনে তাকিয়ে দেখি ছেলেটা আমার দিকে তাকিয়ে হাসছে। আমি কিছু বলার আগে সে বলল, আমার নাম ইয়াসিন। ওনার কথায় আমি বললাম, তাতে আমার কি? সে বলল,
তুমি না আমাকে বন্ধু বানালে? তখন আমি বললাম, কবে আর কখন? তখন সে উত্তর দিল আর বলল, রাতে স্বপ্নের কথা তোমার মনে নেই? ওনার কথায় আমি বললাম, মানে কি? সে বলল, তোমার সাথে যে জিনটা থাকে সেটা আর কেউ না, সেটা আমি। আমার নাম ইয়াসিন। ওনার কথায় তখন আমি ভীষণ ভয় পেয়ে যাই। কি করব বুঝতে পারছি না। আমাকে ভয় পেতে থেকে সে বলবে, তুমি ভয় পেও না, আমি তোমাকে কেন কিছু করব না, কারণ আমি তোমার ভালো বন্ধু হতে চাই। আর বলল, আবার রাতে দেখা হবে। কথাটা বলেই সে ধোঁয়ার মতো উড়ে বাতাসে মিলে গেল। তারপর আমি ভয়ে স্কুলে চলে যাই। সেদিনটা ভালোই গেল। রাতের বেলা আমি পড়াশোনা করার সময় দেখি আমার জানালা থেকে দূরে কিছু একটা দাঁড়িয়ে আছে। আমি কিছু মনে না করেই ঘুমোতে যাব, তখন পিছন থেকে ডাক দিল। পিছনে তাকিয়ে দেখি সেই জিনটা আসছে। আমি ভয় চিৎকার দিতে যাব, তখন সে আমার মুখে হাত দিয়ে চেপে ধরে। তারপর আমি কিছু বলতে পারি না। ভয়ে গলা দিয়ে যত কথা বলি না কেন, কেউ আমার কথা শুনতে পায় না। তখন সে জিন আমাকে দেখে হাসতে লাগলেন আর বলতে লাগলো, তুমি ভয় পেও না, আমি কিছু করব না, তোমার সাথে কথা বলেই চলে যাব। কথাটা বলে সে তার নিজের আসল রূপে চলে এলো। সাদা জুব্বা পরা, মাথার পাগড়ি পরা, হাতে একটা তসবি। ওনার আসল রূপ দেখে আমি ভয় পাওয়ার বদলে ওনাকে ভালো লেগে গেল। ওনাকে দেখে একদম ফিদা হয়ে গেলাম। এত সুন্দর ছেলে আমি বাগে কোথাও দেখিনি। আমি মুগ্ধ হয়ে ওর দিকে তাকিয়ে আছি। তখন সেই জিনটা বলে উঠল, কি কেমন লাগলো আমাকে? তারপর দুজনে কিছুক্ষণ কথা বলি, তারপর সেই রাতের মতো চলে যায়। সে থেকে আর ভয় করতো না, আর কখনো আমাকে ভয়ও দেখাতো নাও। সে থেকে সবসময় সেই জিনটার সাথে কথা বলতাম আমি। আমার কাছে আসতো, অনেক হাসাহাসি করতাম, কথা বলতাম। সেই জিনের পরিবারও আমার সাথে কথা বলতো, আমিও বলতাম। মানে কথা বলতে বলতে একসময় আর কেন জানি না ভয় করতো না। এভাবে যেই আমি কথা বলতাম বা দেখতাম জিনও বলতো, আমি যেই জিনও তার পরিবারের সাথে কথা বলতাম, এটা আবার আমার আম্মুকে বলতাম। আমার কথা এক আম্মু অনেক ভয় পেয়ে যায় একবার। তখন আম্মু ভাবে, এখন কি হবে, মেয়ে তো আস্তে আস্তে বড় হয়েছে, সামনে আবার এসএসসি পরীক্ষাও দিবে। 2023 সালে যদি কোনো সমস্যা হয়, 2023 সালে ছিল আমার এসএসসি পরীক্ষার সময়। এসব ভেবে আমার মা কবিরাজের কাছে যায় আর সব ঘটনা খুলে বলে। সব ঘটনা শুনে কবিরাজ বলে, এখন একটা তাবিজ দিয়ে দেই। ওই জিনিসটা খুবই ভয়ঙ্কর, ওটা একটা জিন। আপনার মেয়ের পরীক্ষা হোক, পরীক্ষার পরে দেখে নিব কিছু করতে পারি কিনা। কবিরাজের কথায় আমরা বাড়িতে চলে আসি। আমিও মা বাড়িতে আসার পর বুঝতে পারি কবিরাজের কাছে যাওয়ায় আমরা কত বড় ভুল করেছি। এই একবার কবিরাজের কাছে যাওয়ার জন্য জিনটা আমাকে ভয় দেখাতে থাকে। সেই জিনটা আমাকে রাতের বেলায় অনেক ভয়ঙ্করভাবে ভয় দেখাতো। যখন আমাকে ভয় দেখায় আমি বোবার মতো শুধু তাকিয়ে তাকিয়ে দেখতাম। সে ফ্যানের সাথে ফাঁসির মরার মতো ঝুলে থাকতো, সাথে মুখ থেকে রক্ত পড়তো। এসব দেখে খুব ভয় পেতাম। ভয়ের কারণে আমি কান্না করে দিতাম। এত পরিমাণের ভয়ঙ্কর ছিল এটা দেখার পর আমার আর কেন জানি না কিছুই মনে থাকতো না, বেহুশ হয়ে যেতাম। এসব কাহিনী রাতে ঘটায়। সকালে উঠে মায়ের কাছে সব খুলে বলি। রাতে আমার ভয়ঙ্কর ঘটনা ঘটেছে এটা বলার পর মা খুব চিন্তায় পড়ে যায়। পরে আবার কবিরাজের কাছে যায়। কবিরাজ বলে, আপনার মেয়ের সাথে যে জিনটা আছে, আপনার মেয়েকে সে পছন্দ করে। জিনটা ওকে না নিয়ে যাবে না, আর জিনটাও খুব ভয়ঙ্কর, আমি জিনটার সাথে পারবো না, আপনারা অন্য বড় কোনো কবিরাজ দেখান। কবিরাজের কথায় আমরা চিন্তিত হয়ে সেখান থেকে চলে আসলাম। বাড়িতে এসে আমি অনেক চিন্তা করতে লাগলাম, এখন কি করব। রাতে নামাজ পড়ে ঘুমাতে যাব, তখন জিনটা আসে। তখন আমাকে বলে, আজও কবিরাজের কাছে গিয়েছিলে? যতই কবিরাজের কাছে যাও না কেন, তোমার থেকে আমাকে কখনোই দূরে সরাতে পারবে না কেউ। আমি তোমাকে সত্যিই খুবই ভালোবাসি। তুমি আমার সাথে আমার রাজ্যে চলো, আমরা অনেক সুখী হব। আর কবিরাজের কাছে যেও না, কোনো লাভ নেই। যদি এরপর কবিরাজের কাছে যাও, এর পরিণাম খুব খারাপ হবেই বলে দিলাম। জিনের এই কথায় আমি খুব ভয় পাই। রাতে না ঘুমিয়ে ভয় ভয়ে কাটিয়ে দেই, আর সকাল হলে মায়ের কাছে সব কিছু ঘটনাটা খুলে বলি। এদিকে আবার সামনে পরীক্ষা, চিন্তায় ভালো লাগে না কিছুই। এখন কি করব? মাকে বললাম। মা বলল, চিন্তা করিস না, কিছু একটা করব। তখন আমার মায়ের মনে পড়ল যে জাকির নামক একজন কবিরাজের কথা। সে আমার আপন মামাতো ভাই, তার সাথেও পড়েছিল। সামনে আমার পরীক্ষা, তাই কিছুদিন কোথাও গেলাম না। আস্তে আস্তে পরীক্ষা চলে গেল খুব ভালোইভাবে। আমার পরীক্ষা চলে যাওয়ার পর আমরা মামাতো ভাইকে সব ঘটনা খুলে বলি। তখন আমার মামাতো ভাই আমাদের বাড়িতে এসে সেই জিনটাকে বোতলবন্দি করেন, আর সেই বোতলটার সাথে করেই নিয়ে যান। উনি বাড়িতে গিয়ে বাড়ির একটা পুকুর ছিল, সেখানে জিনটাকে বন্দি করা বোতলটাতে
তিনি পুকুরে ফেলে দেয়। কি ভাবছেন ঘটনাটা এখানেই শেষ? না, ঘটনার এখনও অনেক কাহিনী বাকি, শুনতে থাকুন। যেটাকে বন্দি করে বোতলটা পুকুরে ফেলার 1 মাস ভালোই ছিলাম। 1 মাস পর আমাদের অবাক করে দিয়ে জিনটা আবার আমার কাছে চলে আসে আর আমার উপর ভর করে। আবার মা খুবই অবাক, এটা কি করে সম্ভব? এদিকে জিনটা আমার শরীরে ভর করা অবস্থায় কিভাবে বোতল থেকে ছাড়া পেয়েছে সব খুলে বলবো। সে বলল তাকে বন্দি করে পুকুরে বোতলটা ফেলেছিল, সেখানে সবাই গোসল করত। পুকুরে বাচ্চারা গোসল করছিল, গোসল করার সময় তখন বোতলটা হাতে নিয়ে খুলে ফেলে আর তখনই সে ছাড়া পেয়ে আমার কাছে চলে আসে। যেটা মুগ্ধ হয়ে আসার পর তারপর থেকে আরও ভয়ঙ্করভাবে ভয় দেখাতো আমাকে। কেন তাকে এভাবে আমরা বন্দি করলাম, কোনোভাবেই কিছু হচ্ছে না। অনেক কবিরাজের কাছে গিয়ে ফিরে এসেছি, এভাবে কাটতে লাগলো দিন। কেন কবিরাজ কাজে আসে না? জিনটা আমাকে অনেক কষ্ট দিত। সে যখনই আমার শরীরে ভর করত আমার মাথা চুল টেনে ছিঁড়ে ফেলছে। আবার রাতে কত ভয়ঙ্করভাবে ভয় দেখাতো। কবিরাজের কাছে গিয়ে ফিরে আসি বলে আর কখনো কবিরাজের বাড়িতেই যায়নি। আমি কবিরাজের বাড়িতে না যাওয়ায় তখন জিনটা শান্ত হয়, আমাকে আর ভয় দেখায় না। আমাকে নামাজ পড়তে বলে, কোরআন শরীফ পড়তে বলে। আমিও হাল ছাড়িনি, নামাজও পড়ি। আমি তারপর কোরআনও পড়তাম আর সেই জিনকে বলতাম, আপনি আমাকে ছেড়ে চলে যান, আমি আপনার কাছ থেকে মুক্তি চাই। এভাবে বলতাম আর কান্না করতাম। মানুষের আর জিনের সাথে সম্পর্ক কোনো দিনই সম্ভব না, আপনি আমাকে মুক্তি দিন। এভাবে কেটে গেল আরও 2-3 মাস। তখন আমি 5 ওয়াক্ত নামাজ পড়তাম আর আল্লাহকে বলতাম, হে আল্লাহ, আপনি এই জিন থেকে আমাকে মুক্ত করুন। এভাবে কাটতে লাগলো আরও কিছু সময়। আর বিরক্ত করতো না আমাকে, আমার কাছেও আসতো না। আরও কিছুদিন কেটে গেল। হঠাৎ সেই জিন একদিন আমার সাথে দেখা করলো। জিনটা আমাকে বলল, সত্যি কি তুমি আমাকে চাও না, আমাকে ভালোবাসো না? মন থেকে বলো। যদি এর উত্তর না হয় আর কোনো দিন আসবো না আমি তোমার কাছে, ভালোবাসা চাইবো না তোমার কাছে। জিনের এরকম কথা শুনে সত্যি কথা বলতে তখন আমার এত পরিমাণে কষ্ট হচ্ছিল যে আমি কান্না করে দিয়েছি। পরে নিজেকে শান্ত করে মনে মনে ভাবলাম, কষ্ট হলেও এটা কোনো দিনও সম্ভব না। তাই তার মুখের উপর না করে দিলাম আর বললাম, আপনি সত্যি আমাকে ছেড়ে চলে যাবেন? তার প্রমাণ কি? সে বলল, তোমার পিছনে যে বিল আছে ওইখানে একটা কাঠ গাছ ভেঙে যাব তোমার দেশ ছেড়ে। কথাটা বলে সে আবার বলল, সত্যি তোমাকে আমার করে পাওয়া হলো না, সত্যি তোমাকে অনেক ভালোবাসি। কথাটা বলেই সে চলে যায়। ও চলে যাবার পর এভাবে রাত কেটে যায়। সকালে ঘুম থেকে উঠে মায়ের কাছে সব ঘটনা খুলে বললাম। মা বলল, ভালোই হয়েছে। তার একটু পরেই শুনতে পেলাম কোনো ঝড় বাতাস ছাড়াই অনেক বড় কাঠ গাছ ভেঙে গেছে। এটা শুনে আমি মনে মনে অনেক খুশি হলাম। আলহামদুলিল্লাহ, সে থেকে আর কোনো সমস্যা হয়নি, অনেক সুস্থ আছি। আল্লাহ দোয়ায় আমি ভালো আছি। আল্লাহ আমার দোয়া কবুল করেছে। দীর্ঘ 1 বছর ধরে আর কোনো সমস্যা হয়নি। ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না আশা করি। বর্তমানে আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার জন্য দোয়া করবেন সবাই। প্রিয় লিসেনার, কেমন লাগলো প্রথম ঘটনাটি? আশা করি ভালো লেগেছে। আমি এখন চলে যাচ্ছি দ্বিতীয় ঘটনায়। দ্বিতীয় ঘটনাটি বেশ চমৎকার ও ভয়ঙ্কর। ঘটনাটা শুনতে থাকুন, বুঝতে পারবেন আমি চলে যাচ্ছি দ্বিতীয় ঘটনায়। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি তুবা মনি। এর আগে আমি একটা বাস্তব ঘটনা পাঠিয়েছিলাম, স্বপ্নে জিনের সাথে বিয়ে। দেখলাম গল্পটা অনেকের ভালো লেগেছে, তাই আবারও নতুন আর 2টা ঘটনা পাঠালাম আপনাদের জন্য। ঘটনাটা ঘটেছিল আমার বাবার সাথে। আমার বাবা একজন কৃষক, অনেক ভালো মনের একটা কৃষক। একদিন বাবা রাত 10টার সময় আম্মুকে বলে, আমি আজ 2টা বা 3টা পর্যন্ত বাড়িতে ফিরতে পারবো না, জমিতে পানি দিতে হবে। তুমি তুবামণিকে নিয়ে ঘুমিয়ে যাও, আবার ফিরতে আমার অনেক রাতও হতে পারে। এ বলে বাবা একটা লাঠি নিয়ে মাঠে চলে যায় ধানের জমিতে পানি দেওয়ার জন্য। আমাদের জমিতে পানি দেওয়ার জন্য একটা মেশিন ছিল, তো বাবা মেশিন ঘরে গিয়ে মেশিন স্টার্ট দিয়ে ধান খেতে পানি দিতে লাগলো। বাবার জমিতে পানি দিতে দিতে প্রায় 2টা বেজে গেছে। তখন প্রায় সব জমিতেই পানি দেওয়া হয়ে গেছে। তখন বাবা মনে মনে চিন্তা করেন, এখন মেশিন বন্ধ করে দেই। কথা মতো বাবা তখন ধানক্ষেত থেকে জমির আইল দিয়ে মেশিন ঘরের দিকে আসছিল। বাবা যখন মেশিন ঘরের দিকে আসবে তখন একটু দূর থেকে বাবা হঠাৎ খেয়াল করলো কে যেন আমাদের শ্যালো মেশিনের পানিতে গোসল করছে। এটা দেখে বাবা মনে মনে বলছে, এত রাতে আবার কে গোসল করছে? তারপর বাবা ভাবলো হয়তো আমার মতো কেউ কাজে এসেছিল, কাজ শেষে গোসল করছে। এই ভেবে বাবা এগুতে লাগলো সামনের দিকে। সামনে কিছুটা কাছে আসতেই বাবা একটু চমকে উঠল, কারণ যে গোসল করছিল সে কোনো ছেলে না, সে একটা মেয়ে।
এটা দেখে বাবা চিন্তায় পড়ে গেল, এত রাতে একটা মেয়ে এখানে কি করে। বাবা যে মাঠে ছিল সেই মাঠে এত রাত্রে একটা মেয়ে থাকা অসম্ভব, কারণ বাবা যে মাঠে ছিল সেই মাঠটা ছিল একটু ভয়ঙ্কর। এখানে মানুষ আসতে ভয় পায়, সেখানে এত রাতে একটা মেয়ে কি করে। এসব ভাবতে ভাবতে বাবা কিছুটা কাছে এসে মেয়েটার উদ্দেশ্যে বলল, কে তুমি? এত রাতে এখানে কেন গোসল করছো? বাড়ি কোথায় তোমার? তখন সে মেয়েটা বাবার দিকে রাগান্বিত দৃষ্টিতে ঘুরে তাকায়। মেয়েটা বাবার দিকে ঘুরতেই বাবা দেখল মেয়েটা অনেক সুন্দরী, কিন্তু তার চোখ ছিল লাল। এটা দেখে বাবা তখন বুঝতে পারল এটা সাধারণ কেউ না, এটা জিন বা পরী হবে হয়তো, কারণ তার গঠন ছিল অন্যরকম। তখন ওই মেয়েটা মানে পরীটা বাবার দিকে এগোতে লাগলো। বাবা তখন রেগে বলে উঠল, এখানেই থামো, আমার দিকে আসলে এক কোপে ঘাট থেকে মাথাটা আলাদা করে দিব। তখন বাবার হাতে একটা বড় দা, অনেকে এটা হেসে বলে ওইটা হাতে ছিল। বাবা মাঠে যখনই যেত ওই দাটা হাতে করে নিয়ে যেত। ওটা সবসময় মাঠে নিয়ে যেত, কারণ চোর ডাকাতের জন্য সাথে করে রাখত। আমাদের এখানে প্রায় সময় ডাকাতি চুরি হতো। যাই হোক, বাবার হাতে ওই জিনিসটা দেখে ওই মেয়েটা মানে পরীটা দাঁড়িয়ে গেল, আর এগুলো না। তারপর মেয়েটা হঠাৎ করে ওখান থেকে এক নিমিষেই উধাও হয়ে গেল। মেয়েটা চলে যাবার পর বাবা তখন শ্যালো মেশিন বন্ধ করে বাড়ি চলে আসতে শুরু করলো। আমাদের ধান খেত তো মেশিন ঘর থেকে আমাদের বাড়িতে হেঁটে আসতে 10 থেকে 15 মিনিট সময় লাগে। বাবার কাছে সাইকেল ছিল, তাই সেটা নিয়েই বাড়ির দিকে আসছিল। বাবা সাইকেলটা নিয়ে হাঁটতে হাঁটতে প্রায় বাজারের কাছাকাছি চলে এসেছে। বাজারের কিছুটা আগেই একটা ডিগ্রি কলেজ। বাবা তখন ভাবলো রাস্তার ওই দিক দিয়ে না যেয়ে কলেজের ভিতর রাস্তার দিক দিয়ে যাই। কথা মতো বাবা তখন কলেজের ভেতরের রাস্তা দিয়ে এগোতে লাগলো। বাবা যখন কলেজের ভেতর দিয়ে যাচ্ছিল তখন ওনার বাথরুম যাবার প্রয়োজন হয়, মানে প্রস্রাব বের হয়। তখন সাইকেলটা রেখে কলেজের ভেতর একটা ঝোপের পাশে বসে পড়ল বাবা। তখন হঠাৎ করেই ওখানে আশেপাশে অনেক জোরে জোরে বাতাস বইতে শুরু করে। গাছপালাগুলো অনেক জোরে জোরে দুলছিল। বাবা উঠে বাবা যে সাইকেল রেখেছিল সেই সাইকেলের কাছে আসলো। এসে দেখে সাইকেলের উপর একটা বিড়াল বসে আছে। বিড়ালের চোখ ছিল অদ্ভুত ধরনের। বাবা বিষয়টা বুঝতে পেরে বিড়ালের উদ্দেশ্যে বলল, তুই আমার পিছে লাগা বন্ধ কর আর আমার সাইকেলের উপর থেকে সর। আমার বাবা ছিল অনেক সাহসী একজন, তাই এসব পাত্তা না দিয়েই বিড়ালটাকে বারবার সরার কথা বলছিল সামনে থেকে। বাবা অনেকবার বলাতেও বিড়ালটা যাচ্ছিল না, সাইকেলের চারিপাশেই ঘোরাঘুরি করছিল আর ম্যাও ম্যাও করছিল, কিছুতেই সরছিল না। বাবা তখন একটা বিড়ি ধরালো। বিড়ি ধরাতেই বিড়ালটা হঠাৎ এক নিমিষেই অনেকটা দূরে চলে গেল। বাবা দেখতে পেল দূরে কলেজের নিচে কে যেন দাঁড়িয়ে আছে। বাবা দেখেও না দেখার ভান করে চলতে লাগলো সাইকেল নিয়ে বাড়ির উদ্দেশ্যে। বাবা আসার সময় দেখছিল কলেজের যে ঘরগুলো আছে ঘরগুলোর ভিতরে অদ্ভুত কিছু শব্দ হচ্ছে। এসব দেখে বাবা কিছু না ভেবে বাড়ি চলে আসে। তারপর প্রায় সময়ই ঘুমের মাঝে বাবাকে মুখ চেপে ধরতো, যেটাকে বোবাজিন ধরে। বাবাকে যখনই বোবাজিন ধরতো আম্মু আব্বুকে ডাকতো আর বলতো, কি হয়েছে তোমার? তখন আব্বু বলতো, আমার বুকের উপর বসে কে যেন আমার মুখ চেপে ধরছিল। প্রায় দিনই এটা হতো, এমনভাবে দিন কাটছিল। একদিন বাবা আম্মুকে বলছিল, আমাদের পুকুরের মাছ যেন কারা ধরে নিয়ে যাচ্ছে আর কেউ মনে হয় খেয়েই ফেলছে। পুকুরে মাছ কেউ ধরে নিয়ে যাওয়ায় তাই বাবা সিদ্ধান্ত নিল তিনি রাতের বেলা পুকুর পাহারা দেবে। কথা মতো সেটাই করা হলো। উনি প্রায় সময় পাহারা দিত, কিন্তু কাউকেই দেখত না। কিন্তু রোজ পুকুরের পাশে মাছের কাঁটা ছোকরা পড়ে থাকতো, অর্ধেক খাওয়া মাছ পড়ে থাকতো। এভাবেই কিছুদিন চলে যায়। এক রাতে বাবা পুকুর পাহারা দিচ্ছিলেন, তখন হঠাৎ দেখেন রাত 3টার দিকে কেউ একজন মাছ ধরছে। বাবা তখন চিল্লিয়ে বলল, এই কে রে, মাছ ধরছিস? বাবার চিল্লানি শুনেই এই জিনিসটা এক নিমিষেই কোথায় যেন চলে যায়। তখন বাবা পুকুরের পাশে এসে পুকুরের আশেপাশে কাউকে দেখতে পায় না। বাবা তখন অবাক হয়, কারণ এতটুকু ভিতরে কেউ কোথায় যাবে। চারিদিকে লাইট মেরে দেখলো কেউ নেই, কাউকে পেল না। তখন বাবা দেখলো আজ আর কেউ আসবে না, কারণ সে বুঝতে পেরেছে এখানে পুকুর পাহারা দিচ্ছে, আজ আর কেউ চুরি করবে না। তাই ভেবে বাবা বাড়ি চলে আসছিল। বাবা পুকুর পাড় থেকে বাড়িতে আসছে, আর কিছুটা আসলেই আমাদের বাড়ির দিকে আসতে একটা ব্রিজ আর একটা পুকুর পড়ে। পুকুরের চারপাশে অনেক বড় বড় 3টা আম গাছ। বাবা যখন সেই ব্রিজের কাছে আসে তখন ব্রিজের উপরে একটা শিয়াল দেখে। শিয়ালটা বাবার দিকে ভয়ঙ্করভাবে তাকিয়ে আছে। বাবা তখন লাঠি নিয়ে শিয়ালটাকে মারতে যাবে, তখন এক লাফে শিয়ালটা মাঠের ভিতরে চলে যায়।
শিয়ালটা চলে যাওয়ায় বাবা তখন আবারও বাড়ির দিকে আসতে শুরু করলো। বাবা কিছুটা পথ আসতেই আবারও একটা সাপ বাবার সামনে এসে ফোঁস করতে থাকে। এটা দেখে বাবা আবারও লাঠি নিয়ে মারতে গেলে সাপটা চলে যায়। তখন বাবা বাড়ির দিকে আসতে শুরু করে, আর বাবা সেই পুকুরটার পাশেই চলে আসে। এই পুকুরে অনেক মানুষ মারা গেছে। কেউ যদি ওই পুকুরে একা আসতো, সে গোসল করতে ভয় পেত। একদিন এমন হয়েছে যে এক দাদি তার নাতিকে নিয়ে গোসল করতে আসে। নাতিকে পুকুরের উপর দাঁড় করিয়ে রেখে দাদি গোসল করছিল। গোসল করা শেষ করেই পিছন দিকে তাকিয়ে দেখল তার নাতি নেই। দাদি ভাবল মনে হয় বাড়িতে চলে গেছে। এই ভেবে দাদি বাড়িতে চলে আসলো। বাড়িতে এসে নাতিকে না পেয়ে আবারও সেই পুকুরের কাছে গেল। গিয়ে দেখে তার নাতির লাশ পুকুরে ভাসছে। এমনভাবেই প্রায় সময়ই পুকুরের বাচ্চাদের লাশ পাওয়া যেত। 4টা মানুষ মরেছে আমার জানা মতে সেই পুকুরে। আবার এমনও অনেকেই হয়েছে বাচ্চারা পুকুরে গেলে বাচ্চাদের পা টেনে ধরত কেউ। বাবা ঠিক ওই পুকুরের সামনেই আসতেই দেখল পুকুরের আম গাছগুলো অনেক জোরে দুলছে। মনে হচ্ছিল ঝড় হচ্ছে। বাবা বাড়ি আসতেই যাবে, তখন দেখে সেই কলেজে থাকা বিড়ালটা বাবার সামনে হঠাৎ আম গাছ থেকে লাফ দিয়ে বাবার সামনে এসে দাঁড়ালো। বিড়ালটার সামনে আসায় বাবা একটু ভয় পেল, কারণ হঠাৎ গাছ থেকে লাফ দিয়ে সেই বাবার সামনে পড়েছে। বাবা তখন বিড়ালটার উদ্দেশ্য করে বলল, আমার সামনে থেকে সর। বাবা সরতে বললেও বিড়ালটা সরছিল না। একটু করে বাবার দিকে এগিয়ে আসছিল। ঠিক তখনই হঠাৎ করে কোথা থেকে একটা সাদা বিড়াল এসে ওই বিড়ালের সাথে অনেক ভয়ঙ্করভাবে কিছুক্ষণ শব্দ করে, আর 2টা বিড়াল মারামারি শুরু করে। ওরা মারামারি করার সময় বাবা এই ফাঁকে বাড়ি চলে আসে। তারপর থেকে বাবার সাথে আর কিছুই ঘটেনি। তবে এখানে একটা অজানা কথা থেকে যায়, সেই সাদা বিড়ালটা কে ছিল? হয়তো কোনো ভালো জিন হবে, যে বাবার বিপদের সময় পাশে এসে দাঁড়িয়েছিল। বাবার সাথে ঘটা এই ঘটনাটা আমি আমার বাবা-মায়ের মুখ থেকে শুনেছি। এটা ছিল আমার বাবার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। ঘটনাটা আশা করি সবার অনেক ভালো লেগেছে। এটা ছিল আমার ১ম ঘটনা। আমি এখন চলে যাচ্ছি ২য় আরেকটা ঘটনায়। আশা করি এই ঘটনাটিও আপনাদের অনেক ভালো লাগবে। এখন আমি যে ঘটনাটা বলতে চলেছি, সেটা আমাদের গ্রামে এবং আমাদের বাড়িতে ঘটে যাওয়া কিছু ঘটনা। আমার চাচাতো বোন তখন খুব ছোট, কত ৭ কিংবা ৮ বছর বয়স হবে। আপু ছোট থেকে অনেক কিউট। আপু একদিন সন্ধ্যায় খেলা করছিল উঠানে। তখন হঠাৎ আপু মাথা ঘুরে পড়ে যায়। আমার বড় মা তখন হাঁস মুরগিকে খেতে দিচ্ছিল। আপুর এই অবস্থা দেখে বড় মা চিল্লিয়ে উঠে আর বলে, কি হলো তোর? আর আপুকে কোলে নিয়ে বলতে লাগলো, কি হয়েছে রে তোর মা? আমার চাচাও ওই সময়ে বাড়িতে ছিল। বড় মার চিৎকারে উনি বাইরে এসে মেয়েকে এই অবস্থায় দেখে দৌড়ে ডাক্তার ডাকতে চলে যায়। আর কিছুক্ষণের ভিতর ডাক্তার বাড়িতে নিয়ে হাজির হয়। ডাক্তার এসে আপুকে দেখে বলে, খাওয়া দাওয়া ঠিক মতো করেনি, এজন্য দুর্বল হয়ে মাথা ঘুরে পড়ে গেছে। তারপর কিছু ওষুধ দিয়ে চলে গেল ডাক্তার। ঘটনা ঘটা শুরু করলো এরপর থেকে। প্রায় সময়ে আপুকে পাওয়া যেত না। রাতে ঘুমালে ঘুরেই সে অন্যভাবেই ফিরে থাকত। ঘরে পাওয়া যেত না তাকে। একদিন রাতে আপু ঘুমিয়েছিল, বড়মা পাশে ছিল। হঠাৎ রাত ৩টার সময়ে বড়মা পাশে ঘুরে দেখল মেয়ে পাশে নেই। তখন ঘরে খোঁজাখুঁজি শুরু করলো। ঘরে খুঁজে আপুকে পেল না। আপুকে যখন পাওয়া যায় না, তখন বাড়ির সবাই খুঁজতে বের হলো। বাড়ির ভেতরে আপু কোথাও নেই। এত রাতে কোথায় গেল? এটা ভেবে বড়মা কান্না করছিল। আপুকে সবাই খোঁজাখুঁজির এক সময় ওকে বাঁশঝাড়ের নিচে পড়ে থাকতে দেখা গেল। আপুকে ওখানে পড়ে থাকতে দেখে তখন সবাই মিলে বলতে শুরু করলো, পাওয়া গেছে, রোজাকে পাওয়া গেছে। তখন সবাই এসে দেখলো আপু পড়ে আছে। তখন আপুকে ধরাধরি করে বাড়িতে নিয়ে আসা হলো। আপুকে বাঁশঝাড়ে পাওয়া গেল। বিষয়টা অস্বাভাবিক বুঝতে পেরে বাড়িতে কবিরাজ নিয়ে আসা হলো। কবিরাজ এসে আপুকে দেখে বলল, এই মেয়েকে জিনে আসর করেছে। কবিরাজের কথা শুনে আমার বড় মার বড় বাবা ভয় পেয়ে কবিরাজকে বলল, এখন কি করব আমরা? আপনি কিছু একটা করেন কবিরাজ সাহেব। কবিরাজ বলল, চিন্তা করেন না, এই তাবিজ দিয়ে যাচ্ছি, এটা যেন হাত থেকে কখনো না খুলে, খেয়াল রাখবেন। এই বলে কবিরাজ দোয়া কালাম পড়ে ফুঁ দিয়ে চলে যায়। আপু তখন অনেকটা স্বাভাবিক হয়ে গিয়েছিল। এমনভাবে কয়েকদিন চলে যায়। এর মধ্যে আর কোনো সমস্যা দেখা দেয়নি তার। তারপর হঠাৎ একদিন আপু ঘরের এটা ওটা ভাঙচুর শুরু করে, আর কেমন জানি গোঙাতে শুরু করে। তখন আমার চাচাতো ভাই আপুকে ধরে, আমার চাচাতো ভাইয়ের বয়স তখন ২৮ কি ৩০ হবে। তবু এতটুকু বাচ্চার ধরে রাখতেই পারছিল না সে। কবিরাজ আপুকে যে তাবিজ দিয়ে গিয়েছিল, বড়মা দেখলো সেটা আপুর হাতে নেই। তখন আমার বড়মা ভাইয়াকে বলল কবিরাজকে নিয়ে আসতে।
কথা মতো ভাইয়া তখন আবারও সেই কবিরাজকে নিয়ে আসলো বাসায়। কবিরাজ এসে আপুর সাথে থাকা জিনের সাথে কথা বলছিল। তখন আপুর শরীরের ভিতর ওই জিনটা ভর করা ছিল। কবিরাজ জিনকে উদ্দেশ্য করে বলল, "তুই এভাবে এই ছোট মেয়েটাকে ডিস্টার্ব কেন করছিস? কেন মেয়েটার পিছনে পড়ে আছিস তুই?" তখন আপু বলে উঠল, মানে আপুর শরীরে থাকা জিনটা বলে উঠল, "আমার এই মেয়েকে ভালো লাগে, তাই এই মেয়ের কাছে আছি।" কবিরাজ তখন বলল, "এই মেয়ে অনেক ছোট, তুই আর এই মেয়ের কাছে আসিস না।" তখন সেই জিন কবিরাজকে বলে, "আমি যাব না, তুই এখান থেকে চলে যা।" তখন কবিরাজ এই জিনটাকে তাড়িয়ে দেয়। কবিরাজ যখন বলে, "এই মেয়েটা তো ছোট, তুই ওর কাছে আসিস না, তুই ওর কাছ থেকে চলে যা।" তখন জিনটা বলে, "আমি ওর কাছ থেকে যাব না, তুই ওর কাছ থেকে চলে যা। আমি যাব না ওর কাছ থেকে।" তখন কবিরাজ ওই জিনটাকে তাড়িয়ে দেয় আর আপুর হাতে তাবিজ বেঁধে দিয়ে যায় আর বাড়িটা বন্ধ করে দেয়। এর কিছুদিন পর আপুদের বাড়ির পাশের এক ভাবি গরুর দুধ নিয়ে যাচ্ছিল। হঠাৎ কিছু একটা ভাবিকে রাস্তার পাশে ট্রেনের ভিতরে টেনে নিয়ে যাচ্ছিল। তবে ভাগ্য ভালো যে একটা মানুষ দেখেছিল। তখন সে মানুষটা সবাইকে চিৎকার করে ডাকছিল। ওনার চিৎকার শুনে আশেপাশে সবাই চলে আসে। তারপর ভাবিকে ধরাধরি করে ট্রেনের ভিতর থেকে ভাবিকে টেনে বের করে। এই ঘটনা শুনে আমার আম্মুর যায় সেখানে দেখতে। গিয়ে দেখে ভাবির অনেক খারাপ অবস্থা। ভাবি আজও বেঁচে আছে। ভাবিদের বাড়িটা আমাদের ঘরের পিছনেই। এরপর থেকে শুরু হয় ভাবির সাথে নতুন নতুন কাহিনী। প্রায় সময় ভাবিকে ভয় দেখাতো। জানালার কাছে সে কান্না করত। বাজে ভাবি শব্দ করত। প্রায় সময় নাকি মাঝরাতে ভাবির নাম ধরেই ডাকত। আপনাদের একটা কথা বলে রাখি, আমাদের এই আশেপাশে এত ঘটনা ঘটে তার একটা কারণ আছে। আমাদের এই পাড়াটা পড়েছে ঠিক ৩ কোণার মাঝখানে। ৩ রাস্তার মাঝে প্রায় ২০০টা বাড়ি আছে। আমি আপনাদের বুঝিয়ে বলছি, এই যে ২০০টা বাড়ি এটা একটি ত্রিভুজের মধ্যে। ত্রিভুজে যেমন ৩ কোণা থাকে, আমাদের বাড়িটা ঠিক মাঝখানের ভিতরে ৩ রাস্তার ভিতরে আমাদের এতগুলো বাড়ি এবং কবরস্থান। আশা করি বুঝতে পেরেছেন। আর আমি শুনেছি ৩ রাস্তার মোড়ে জিন থাকে আর আমাদের এই ৩ রাস্তার ভিতরে এই বাড়ি বলেই আশেপাশে এত সব ঘটনা ঘটছে। আবার অনেক ঘটেছে যে মাঝরাতে ছাদের উপরে কেউ হাঁটাহাঁটি করছে, নাচানাচি করছে, আবার কবুতর ঘরের পাটগুলো খোলা ও বন্ধ করছে। এমন ছোটখাটো অনেক ঘটনা ঘটছে। আর এখন অনেক ঘটনা ঘটেই চলেছে। আমি সময় করে লিখে দিব আরেকদিন। আজ এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। এই বলে তুবামণি আপু তার ঘটনাটি শেষ করেছেন। অনেক অনেক ধন্যবাদ তুবা আপুকে তার জানা দুটো চমৎকার ঘটনা আমাদের সাথে আমাদের দর্শকদের জন্য শেয়ার করার জন্য। প্রিয় লিসেনার, আমি এখন চলে যাচ্ছি খুব চমৎকার ও ভয়ঙ্কর নতুন আরেকটা জিনের ঘটনায়। আসসালামু আলাইকুম নিশাত ভাইয়া, আমি টুম্পা। আপনার সাথে একটি বাস্তব ঘটনা শেয়ার করেছি এর আগে। ভালো লাগলে শেয়ার করবেন, এই ঘটনাটা আপনার সাথে শেয়ার করছি। ঘটনাটি হচ্ছে ৩টা জিনের নজর। সালটি হচ্ছে ২০২০। ২০২০ কাছাকাছি সময় হবে। তখন রাত হলেই সবাই বাহিরে বসে আড্ডা দিতাম, আমরা খেলা করতাম। আমরা যখন খেলাধুলা করতাম, কারেন্ট চলে গেলে তো কোনো কথাই নেই। অন্ধকারের মধ্যে আমরা খেলা করতাম। আর এই ঘটনা ঘটে মাগরিবের পর। আমরা একটা আন্টির সাথে, উনি বিবাহিত ছিলেন। আর উনার নাম সীমা। সীমা আন্টি তেমন সুন্দর না হলেও অনেক মায়াবী। উনার মুখের মধ্যে অনেক মায়া ছিল। উনি লাল রঙের জামা পরতে অনেক পছন্দ করতেন। কেন জানি সবাই উনাকে লাল রঙের জামা পরতে নিষেধ করত, কিন্তু উনি শুনতেন না। আর উনার ঘরের পেছনেই আমাদের বাড়ির সবার জন্য একটা পুকুর ছিল। আর ওনার ঘরের ছাদে ছিল একটা তেঁতুল গাছ। আর ওনাকে রান্না করতে হলে ঘর থেকে বের হতে হয়। একদিন মাগরিবের পর উনি বাইরে রান্না করতেই ঘরে যান। তখনও ওনার গায়ে লাল রঙের জামা পরা ছিল। সে সময় ওনার উপর নজর পড়ে ৩টা জিনের। যখন ৩টা নিজের নজর পড়ে, এই জিনগুলো ছিল ভয়ঙ্কর। ওনাকে সবসময় চোখে চোখে রাখত সেই জিনগুলো। ওই দিনের পর থেকে উনি প্রায় রাতেই চিৎকার করে উঠে বলতো, "আমাকে বাঁচাও! আমাকে নিয়ে চলে যাচ্ছে!" ওনার এরকম চিৎকারে সবাই ওনার ঘরে ছুটে যেত। উনি প্রায় সময় নিজের শরীর ছেড়ে দিতেন। সকালের সময় সব আবার স্বাভাবিক থাকত, যেন কিচ্ছু হয়নি। দুপুরের দিকে উনি যখন গোসল করতে গেলেন, ৩টা জিন ৩ দিকে ওনাকে ধরে প্রচণ্ড একটা আঘাত করে। জিনদের আঘাতে উনি জোরে চিৎকার করায় সবাই সেখান থেকে ওনাকে ঘরে নিয়ে আসে। উনি পায়ে অনেক ব্যথা পান। আমরা শুধু অসহায় চোখে ওনার দিকে তাকিয়ে থাকতাম। সবাই বলে, এভাবে আর কতদিন? কোনো হুজুর বা কবিরাজকে ডাকা হোক। কথা মতো আমাদের বাড়িতে জসিম খনার নামে একজন কবিরাজ আছে। উনি ঝাড়ফুঁক করে দিতেন। উনি এসে ফুঁ দিলেন, তাবিজ দিলেন আর বললেন, জিন ৩টা অনেক জেদি আর এরা অনেক বেশি খারাপ। জিন যাকে বলে পিশাচ জিন। ওনার মুখে কথাটা শুনে সবাই অনেক ভয় পেয়ে যায় আর বলে, বড় কোনো হুজুরকে ডাকা উচিত।
যাই হোক, এক রাতে ঘটে ভয়ঙ্কর একটা ঘটনা। উনি এক রাতে পুকুরে পা ধোয়ার জন্য নেমেছিলেন। হঠাৎ করে পানির মধ্যে থেকে ওনার পা ধরে কেউ টেনে নিয়ে যেতে লাগলো। উনি চিৎকার করতে যাচ্ছেন, কিন্তু ওনার গলা দিয়ে আওয়াজ বের হচ্ছিল না। সেই দিক দিয়ে আবার আমার আরেক আন্টি কলপাড়ে যাচ্ছিল। ওনার নাম হলো রুকসানা। উনি দেখলেন সীমা আন্টি পানির মধ্যে গড়াগড়ি খাচ্ছে। উনি যতই উপরে উঠতে চাচ্ছে, ততই পানির নিচে চলে যাচ্ছে। আর ওনার মুখ থেকে গঙ্গানির মতো আওয়াজ বের হচ্ছে। আর ওনার মাকে ডাকছে, তাও চিকন সুরে, যেন কেউ ওনার গলা চেপে ধরে রয়েছে। এই দৃশ্য দেখে রোকসানা আন্টি আমাদের বাড়ির সব পুরুষদের ডাকতে লাগলো। তখন সীমা আন্টির স্বামীও ছিলেন। প্রায় 4-5 জন পুরুষ ওনাকে পানি থেকে টেনে তুলতে লাগলেন। উনি নিজের শরীরও ছেড়ে দিলেন। ফলে ওনার শরীর আরও ভারী হয়ে যায়। এতজন মিলেও ওনাকে তুলতে পারছিলেন না। অবশেষে যখন ওনাকে তোলা হলো, ততক্ষণে সবাই ওনাদের ঘরে গিয়ে ওনাকে দেখছেন ওনার বুক পর্যন্ত ডুবে গিয়েছিল। সেই মানটিকে পানি থেকে তোলার পর উনি আবার জোরে চিৎকার করে বলতে লাগলেন, ওরা এসে গেছে, আমাকে নিয়ে যাবে। ওনার মতেই ওরা কালো ছিল, আর চোখগুলো রক্তের থেকেও নাকি লাল। ওনার স্বামী ওনাকে ধরে রেখেছিলেন, কারণ আন্টি বারবার হাত ছাড়িয়ে বলতে লাগলেন, আমাকে নিয়ে যাবে, আমাকে বাঁচাও। ওনাকে নাকি ওই জিনগুলো বলতো, তোকে আমরা নিয়ে যাব। এভাবে রাতটা কেটে যায় ওনাকে পাহারা দিতে দিতে। পরের দিন সকালে উনি আবার লাল রঙের জামা পরে বসে আছেন। এতেই ওই জিনরা আবার এসে ওনাকে বলতে লাগলো, তুই সবসময় লাল রঙের জামা পরে থাকবি, তোকে এত সুন্দর লাগে এখানে দেখতে ভাবে। আন্টিও আর অন্য জামা পরতে চাইতো না। ওনাকে এত নিষেধ করেও থামাতেই যায়নি কেউ। আর থামাতে গেলেও কি হবে, ওনাকে তো আসলে থামানো যায়নি, কারণ উনি পছন্দ করতেন লাল জামা পরে। সেদিন রাতে আবার একটা ভাইয়ের রূপ নিয়ে ওনার রুমে গিয়ে আলমারি খুলে সব কিছু ফেলে দিচ্ছিল। আন্টি অনেক ভয় পেয়ে যায়। ওনার স্বামীও দোকানে ছিল। চিন্তিটা সব কিছু ফেলে আবার বের হয়ে যায়। সবাই আবার বলে, আর কতদিন এসব দেখব, এবার বড় হুজুরকে এখানে আনতেই হবে। তারপর আরও একজনকে আনা হয়। উনি আবার অনেক ভালো আর ক্ষমতাবান ছিল। আর সবাই তো একটু হলেও জানে শক্তির উপরেও শক্তি থাকে। উনি বলে ওনাকে নাকি খনার নামে পরিচিত, বলি খনার। উনি আসার পর জিনটা বলল, ওরে এখানে এনে তোমরা ঠিক করনি, তোমার বউকে আমরা নিয়েই যাব। সত্যি বলতে ওদেরকে আটকানো সহজ ছিল না, কারণ তারা অনেক বেশি খারাপ ছিল। কিন্তু বলি খোনার নামে যে কবিরাজ ছিলেন, ওনার কাছে এই জিন তিনটা পরাজিত হয়েছিল, কারণ কুরআন শরীফের শক্তির কাছে এরা কিছুই না। ফলে ৩টা জিনকে একই বোতলে বন্দী করা হয়। প্রথমে সমস্যা হয়, সব জিনই ছেড়ে যেতে চায় না। এখানেও তাই হয়েছিল, কিন্তু তারা বাধায় পড়ে যায় শক্তিশালী সূরার মধ্যে। তাই তাদের বন্দী করতে ওনার বেশি সময় লাগেনি। এরপর থেকেই উনি আন্টিকে বলে, লাল রঙের জামা পরা থেকে বিরত থাকবেন সবসময়, আর নামাজ পড়তে আর পবিত্র থাকতেই হবে। কথাটা বলে উনি বন্দী করা জিনদের বোতলটা নিয়ে চলে যান। এরপর থেকে আল্লাহর রহমতে কোনো সমস্যা হয়নি তখন থেকে। কিন্তু আর কেউ মাগরিবের পর থেকে কিংবা রাত হলে বের হয় না। এদিকে আন্টিকে নিষেধ করা সত্ত্বেও উনি লাল রঙের জামা পরে থাকেন, কিন্তু তাও এখন আর কোনো সমস্যা হয় না। এখন থেকে উনি বেশ ভালোই আছেন। সবাই ওনার জন্য দোয়া করবেন। এই ছিল আমার সাথে দেখা ঘটনা। জানি না আপনাদের কেমন লেগেছে বা কেমন লাগবে, তবুও শেয়ার করলাম। কেমন লেগেছে জানাবেন। আসসালামু আলাইকুম ভাইয়া। বাহ! চমৎকার একটা ঘটনা। এত সুন্দর একটা বাস্তব ঘটনা আমাকে আমাদের দর্শকদের জন্য পাঠিয়েছেন টুম্পা। টুম্পামণি, আপনাকে অনেক, অনেক বেশি ধন্যবাদ। প্রিয় লিসেনার, কেমন লেগেছে আমাদের ঘটনাগুলো আর কেমন লাগছে জানাবেন আপনাদের মতামত। সামনে এখনও আরও সুন্দর, সুন্দর ঘটনা থাকছে। শুনতে থাকুন। আমি চলে যাচ্ছি আরেকটা ভয়ঙ্কর ঘটনায়। আসসালামু আলাইকুম নিশাত ভাই। আমার নাম মোহাম্মদ সুলাইমান। বাড়ি ময়মনসিংহ ঈশ্বরগঞ্জের একটা ছোট্ট গ্রামে। আমি একটা সত্যি ঘটনা আপনাকে লিখে পাঠালাম। ভালো লাগলে শেয়ার করবেন সবার সাথে। প্রায় ১০০ বছর আগের কথা। আমার দাদার বাবা, যাকে আমরা বড় বাবা বলে থাকি, উনি আরবি বাংলা শিক্ষায় শিক্ষিত ছিলেন। তারপর তিনি কবিরাজি শিখে কবিরাজি করতে শুরু করলেন। এভাবে আস্তে, আস্তে আশপাশের সকল মানুষ তাকে চিনতে শুরু করল। অনেক ভালো কবিরাজ ছিলেন তিনি। আমার বাবার কাছ থেকে যতটা জানতে পারি, আমার বড় বাবা উনি রাত ১২টার পর নিজের ঘরে থাকতেন না। বেরিয়ে পড়তেন গ্রামের মানুষদেরকে সাহায্য করার জন্য। ১০০ বছর আগের কথা তো, তখন জিনপুত পেতনি, ভূতপেতনিরা যে এত বেশি পরিমাণে ছিল, এইসবের আক্রমণ ছিল অনেক বেশি। মানুষ অনেক ভয় পেত। তাই মাগরিবের পর কেউ বাসা থেকে বের হতো না। যেহেতু গ্রামের বাড়ির টয়লেট বাড়ির পিছনে
একটু দূরে থাকতো, কারো যদি টয়লেট চাপ দিত ভয়ে ঘর থেকে বের হতো না। বড় বাবা রাতে সবার বাড়ি বাড়ি যেত, গিয়ে ডাক দিত কারো টয়লেট করা লাগবে কিনা, আরও কোনো কিছুর প্রয়োজন আছে কিনা। ওনার ডাকে সবাই তাদের জরুরি কাজ সেরে ফেলত। এভাবে উনি পুরো গ্রাম ঘুরতেন। ওনার রাতগুলো নাকি এভাবেই কাটত। মাঝে মাঝে রাতের বেলা অনেক জিন পেতনি ওনাকে ভয় দেখানোর জন্য আসতো। তখন উনি একটা কথাই বলতো, আমার নাম কেমুদ্দি ফকির। ওনার নাম শুনে ভয় পেয়ে চলে যেত ওই প্রেতাত্মাগুলো। তার আস্তে আস্তে উনি জিন পালতে শুরু করেন। ওনার সাথে ১১ জন জিন থাকতো। তারা ছিল খুবই শক্তিশালী। এই ১১ জন জিন নিয়েই নেমে আসে আমাদের মধ্যে কষ্টের দিন। যখন আমার বড় বাবা মারা যায়, বড় বাবা মারা যাওয়ার অন্যান্য জিনেরা আমাদের জিনগুলোর সাথে ঝগড়া ফাসাদ করত। যেহেতু জিনগুলো আমাদের বাড়িতেই ঝগড়া করত, আমাদের বাড়ির পরিবেশ একদম নোংরা করে ফেলত। তখন আমার দাদা একজন কবিরাজের কাছে যায়, গিয়ে সব বলে। ওই কবিরাজ ছিলেন আমার বড় বাবার বন্ধু। উনি সব শুনে আসেন আমাদের বাড়িতে। এসে আমাদের বাড়িতে যে জিনগুলো থাকতো তাদেরকে একসাথে করে এবং জিজ্ঞেস করে তারা এখন কি করবে। জিনগুলো বলেন, আমরা ওনাকে কথা দিয়েছি, আমরা এখানেই থাকব। তখন ওই কবিরাজ আমাদের বাড়িতে চারপাশে ৪টা তাবিজ মাটিতে গর্ত করে রেখে দেয়, যেভাবে অন্য কোনো জিন আমাদের এই এরিয়ার ভিতরে না আসতে পারে। আমাদের বাড়ির জিনগুলোও যেন এই এরিয়ার বাইরে না যেতে পারে। তারপর ভালোভাবেই কেটে যায় অনেকগুলো বছর। এর মধ্যে বড় বাবার বন্ধু কবিরাজ মারা যায়। বড় বাবা যখন বেঁচে ছিল, জিনগুলোকে খাবার দিত। আর খাবার দিত আমাদের পারিবারিক কবরস্থানে একটি তাল গাছের নিচে। গজার মাছ, শোল মাছ, চাল ভাজা। বড় বাবা মারা যাওয়ার পর আমার দাদু মাঝে মাঝে এগুলো দিয়ে আসতো। আমাদের পারিবারিক অবস্থা বেশি ভালো না থাকায় এগুলো আস্তে আস্তে দেওয়া বন্ধ হয়ে যায়। আমার দাদারা ৪ ভাই ছিলেন। সবাই শিক্ষিত। দাদারা সবাই বেশ সুন্দর আর খুবই শক্তিশালী ছিল। আমার ছোট দাদা যখন আইএ পরীক্ষা দিচ্ছিলেন, যেটা ইন্টারমিডিয়েট, তখন তাকে একটা পরী পছন্দ করে। পরীটা সবসময় তার সাথেই থাকতো। আমাদের বাড়ির ১১ জন জিনের মধ্যে ৪ জন পরী, ৬ জন জিন ছিল। সেই পরী ছোট দাদাকে পছন্দ করে। এই কথাটা তাকে সবসময় বলতো, ছোট দাদা সবসময় না করে দিত। এভাবেই বেশ কয়েক মাস কেটে যায়। হঠাৎ একদিন ছোট দাদার পিঠে ব্যথা শুরু হয়। ১-২ দিন এভাবে কেটে যায়। তারপর সবাই লক্ষ্য করে ছোট দাদার পিঠ বেঁকে যাচ্ছে, মানে কুঁজো হয়ে যাচ্ছে। তখন ছোট দাদার বয়স ছিল ২৪ থেকে ২৫, এইরকম বয়স। এই বয়সে কুঁজো হয়ে যাচ্ছে, এইটা তো কোনো স্বাভাবিক বিষয় ছিল না। তাই কয়েকজন তাকে কবিরাজের কাছে নিয়ে যায়। কবিরাজের কাছে কবিরাজের কাছে যখন সবকিছু খুলে বলা হলো, তখন ছোট দাদা কবিরাজ সেই পরীকে সেখানে হাজির করার অনেক চেষ্টা করে, কিন্তু পরী সেখানে হাজির হয় না। এই দেখে কবিরাজ বলেই উঠল, সবাইকে পরী তো হাজির হচ্ছে না। তখন সেইখানে থাকা একজন বলে উঠল, আপনি পরীকে হাজির করবেন, আমাদেরকে একবার বললেন না কেন? তখন আমার দাদা বলল, আমার ছোট ভাইয়ের উপর যে পরী আক্রমণ করছে সে আমাদের বাড়িতেই থাকে, মানে আমাদের বাড়িতেই বন্দী। তখন সেই কবিরাজ বললেন, চলেন তাহলে আপনাদের বাড়িতেই যাব। তারপর কবিরাজকে সাথে করে আমাদের বাড়িতে নিয়ে আসা হলো। কবিরাজ যখন বাড়ির সীমানায় পা রাখে, আবার সাথে সাথে পা সরিয়ে ফেলে বাড়ির সীমানার বাহিরেই। উনি সীমানার বাহিরে গিয়ে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকে কবিরাজ। উনি কিছুক্ষণ চুপ থাকার পর বললেন, আমি চলে যাচ্ছি, আপনাদের এখানে যে থাকেন। আগে জানলে আমি এখানে কখনোই আসতাম না। আমাকে ক্ষমা করে দিয়েন। আর কখনো ওইখানে আসব না। সে সময় এইখানে আমাদের বাড়ির অনেক মানুষ জমা হয়ে যায়। একজন একজন বলেই উঠল, "কি হয়েছে কবিরাজ সাহেব?" তখন কবিরাজ বলল, "আপনারাও আমাকে ক্ষমা করে দিয়েন। আমি আপনাদের জন্য কিছু করতে পারলাম না।" এই বলেই কবিরাজ চলে গেল। তারপর ছোট দাদাকে ঘরে নিয়ে আসা হলো। ছোট দাদার উচ্চতা ছিল ৫ ফিট ৬ ইঞ্চির মতো। ওনার পিঠ বেঁকে এমন এক অবস্থা হয়েছে, ১ হাত লম্বা একটা লাঠির মধ্যে ভর দিয়ে হাঁটতো, আর কেমন জানি পাগল হয়ে গিয়েছিল। সারাদিন একা একা কথা বলতো। তারপর থেকে ছোট দাদা একটা লাঠিতে ভর দিয়ে হাঁটতো আর একা একা কথা বলতো। এটা দেখে সবাই তাকে পাগল বলতেই শুরু করলো। এভাবেই কয়েক মাস কেটে যায়। একদিন ছোট দাদা ঘর থেকে ১০ কেজির মতো পাট নিয়ে বাজারে বিক্রি করে। এইভাবেই ১ দিন ২ দিন নিতে নিতে বেশ কয়েকদিন ঘর থেকে পাট নিয়ে বাজারে বিক্রি করে। এটা দেখে কেউ কিছু বলে না, কারণ সে পাগলের মতো আচরণ করত। একদিন সন্ধ্যার পর আমার দাদা ঘরে শুয়েছিল। তখন হঠাৎ উনি দেখতে পায় চোখের সামনে কিছু একটা ঝিলমিল করছে। মুহূর্তের মধ্যে সেই ঝিলমিল জিনিসটা দাদার গলায় লাগে। দাদা তখন শোয়া থেকে লাফ দিয়ে খাটের আরেক পাশে গিয়ে পড়ে।
তখন দাদা দেখতে পায় কেউ তার গলা কেটে ফেলছে। ঝিলমিল করা জিনিসটা ছিল একটা ছুরি। অনেক ধারালো আর বাইরে হালকা আলোতে ঝিলমিল করছিল এটা। সেই ছুরিটা চালায় আমার ছোট দাদার গলা কেটে যাওয়ায় দাদা চিৎকার করতে থাকে। গরু কোরবানি দিলে যে রকম শব্দ হয় ওই রকম শব্দই হচ্ছিল। এরকম শব্দ শুনে অনেক মানুষ এসে জড়ো হয়। সবাই জড়ো হয়ে দাদার এমন অবস্থা দেখে দাদাকে সরকারি একটা হাসপাতালে নিয়ে যায়। সরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডক্টর জানান দাদার গলায় 4টা রগ কেটে গেছে। তারপরও নাকি উনি বেঁচে আছেন। এভাবে কয়েকদিন দাদাকে হাসপাতালে রেখে বাড়িতে নিয়ে আসা হলো। বাড়িতে এসে দেখলো ছোট দাদা বাড়িতে নেই। ছোট দাদা 2 মাস নিখোঁজ থাকার পর পাশের গ্রামে আশ্রয় নেয়। উনি শিক্ষিত হওয়ায় স্কুলের ছাত্রদের টিউশনি শুরু করে। তারপর থেকে আর কোনো সমস্যা হয় না ছোট দাদার। এদিকে আমাদের এখানেও কোনো সমস্যা হচ্ছিল না। ১৯২০ সাল থেকে শুরু হয় জিনের কাহিনী। ছোট দাদাকে আক্রমণ করে ১৯৪৮ সালে ও ২০১৬ সালে নতুন করে শুরু হয় আবার। মাঝখানে কেটে যায় এতগুলো বছর। সমস্যা হয়েছে কিন্তু অল্প। তার মাঝে ছোট দাদা মাঝে মাঝে গ্রামে আসতো। তাকে পাগলা দাদা বলে চিনতাম। ২০১৬ সালে আমার বাবার মাথা ব্যথা শুরু হয়। ডাক্তার দেখায় ওষুধ খাওয়ানো হয়, কিন্তু মাথা ব্যথা খালি বাড়ে, কোনোভাবেই যেন মাথা ব্যথা কমছে না। সেই মাথা ব্যথা থেকে শুরু হয় শরীর ব্যথা। বাবাকে নিয়ে ভর্তি করা হয় ময়মনসিংহ হাসপাতালে। সেখানে ভর্তি করার পর ডাক্তার সাহেব অনেক পরীক্ষা করে দেখলেন শরীরে কোনো রোগ পান না। ডাক্তার কোনো রোগ ধরতে না পারায় ৩-৪ দিন হাসপাতালে রাখার পর ডাক্তার বাবাকে বাড়িতে পাঠিয়ে দেয়। ডাক্তার জানায়, আমরা অনেক পরীক্ষার পরেও কোনো রোগ ধরতে পারিনি। আপনারা ওনাকে বাড়িতে নিয়ে যান আর ভালো কোনো কবিরাজ দেখান। ডাক্তারের কথায় বাবাকে বাড়িতে নিয়ে আসা হলো। বাড়িতে অনেক মানুষের ভিড়। কেউ কেউ বলছে বেশি টেনশন করার কারণে এই রকম হয়েছে। কি নিয়ে টেনশন করতো তাহলে শুনুন। আমার বাবা একজন মাওলানা। ১৪ পারা কোরআন হাফিজ ছিলেন না আমার বাবা। মাদ্রাসার শিক্ষক ছিলেন, মসজিদের খতিব, পাশাপাশি দর্জির কাজ করতেন। আমরা ৩ ভাই ৪ বোন। ২০১৫ সালে আমার একটা বোন হওয়ার সময় মা মারা যায়। আমরা তখন ছোট ছিলাম। এসব নিয়ে বাবা টেনশন করতেন। সবাই এই রকম ভাবতে শুরু করলেন। এদিকে বাবার শরীর আস্তে আস্তে খারাপ হতে শুরু করলো। তারপর একজন কবিরাজ নিয়ে আসা হলো বাড়িতে। কবিরাজ এসে বাবাকে দেখলো, তারপর একটা গ্লাসে পানি নিল। নিয়ে কি জানি পড়ল, তারপর কিছুক্ষণ চোখ বন্ধ করে বসে রইল। এর কিছুক্ষণ পর কবিরাজ বললেন, বাবাকে নাকি কেউ কালো জাদু করছে। আর এটা কোনো সাধারণ কালো জাদু ছিল না। আমাদের বাড়িতে থাকা জিনেরা নাকি কালো জাদু করছে। কবিরাজ বললেন, আমি এই জিনদের সাথে পারবো না, আপনারা আরও বড় কোনো কবিরাজ দেখান। এই বলে কবিরাজ চলে গেলেন। তারপর থেকে প্রতিদিন ২-৩ জন করে কবিরাজ আসে। সবাই একই কথা বলে, তারা এই জিনদের সাথেই পারবে না। এভাবেই কেটে যায় ১ মাস। ১ মাস পার হবার পর বাবার শরীরের অবস্থা অনেক খারাপ হয়ে পড়ে। বিছানা থেকে উঠতে পারে না বাবা। বাবাকে ধরে বিছানা থেকে উঠাতে হয়। একদিন রাতের বেলা বাবা অনেক চিল্লাচিল্লি করছিল আর বলছিল, আমার হাতে কেউ একজন হাতুড়ি দিয়ে পিটাচ্ছে। ডান হাতের কবজি থেকে আঙ্গুলের মাথা পর্যন্ত হাড্ডি গুঁড়া গুঁড়া করে ফেলছে। বাবা তখন হাত নাড়াতে পারছেন না। তখন শীতের দিন ছিল। লেপের তল থেকে বড় আপা বাবার হাতটা বের করলো আর আমরা তখন দেখলাম হাতটা একদমই ফুলে গেছে। বাবার এরকম অবস্থা দেখে আমরা সবাই কান্নায় ভেঙে পড়ি। আমাদের কান্না শুনে আশেপাশের অনেক মানুষ আসে। এদিকে আমাদের চোখের সামনে বাবার ডান হাতটা অবশ হয়ে যায়। আমরা তখন নিরুপায়, কিছুই করতে পারছিলাম না। তখন একজন আমর ৩ ভাইকে উদ্দেশ্য করে বলছে, তোমরা তোমার বাবার কাছে বসে কোরআন শরীফ পড়ো। তারপর আমরা অজু করেই কোরআন শরীফ পড়তে শুরু করলাম। আমার বড় ভাই হাফেজ, মেজো ভাইও হাফেজ, আমিও কয়েক পাড়ার হাফেজ। আমরা ৩ ভাই বাবার পাশে বসে কুরআন শরীফ তেলাওয়াত করছিলাম। রাত তখন ২টা হবে। আমাদের কান্না শুনে এলাকার মানুষ যারা আসছিলেন আস্তে আস্তে তারা চলে যায়। বাড়িটাও নীরব হয়ে যায়। আমাদের ঘরের অনেকেই ঘুমিয়ে পড়ে। বাবা তখন বলল, তোমরাও ঘুমিয়ে পড়ো। আমরাও শুয়ে পড়লাম বাবার বিছানার পাশে। আমার দাদু একটা চেয়ার নিয়ে বসে রইলেন। ঘরের সবাই ঘুমিয়ে গেছে। আমার একটা অভ্যাস, আমি শুইলে কমপক্ষে ১ ঘন্টা লাগে ঘুমোতে। চোখে ঘুম আসে না সহজে। ওই দিনও শুয়েছিলাম। ঘুমে আমার যখন চোখ লাগবে অবস্থা, তখনই কানে ভেসে আসলো কান্নার আওয়াজ। কান্নার আওয়াজটা খুবই আস্তে ছিল। কিছুটা ভয়ঙ্কর মনে হচ্ছে। বয়স্ক কোনো মহিলা। তারপর আমি ভাবলাম দাদু হয়তো কান্না করছে। এই ভেবে বিছানা থেকে দাদুর দিকে তাকালাম। দেখি দাদু চেয়ারে বসে বসেই ঘুমাচ্ছে।
তারপর আমার ভিতরে কেমন যেন একটা ভয় কাজ করতে শুরু করলো। আমি চোখ বন্ধ করে রইলাম। চোখ বন্ধ করে শুয়ে রইলাম। তারপর দেখি কান্নার আওয়াজটা আস্তে, আস্তে বেড়ে যাচ্ছে। অনুভব করলাম দাদু চেয়ার থেকে উঠে দাঁড়ায়। দাঁড়িয়ে গেছে। আমিও শোয়া থেকে উঠে বসে পড়লাম। দাদু আমাকে দেখে আমার কাছে আসলো। আমাকে বলল, "কে কান্না করছে?" আমি বললাম, "আমি তো জানি না। কান্নার আওয়াজটা বাইরে থেকে আসছে মনে হয়।" তখন আমি আর দাদু দরজা খুলে বাহিরে গেলাম। গিয়ে দেখি কেউ নেই। দরজার শব্দ শুনে হয়তো চলে গেছে। আমরা বুঝতে পারি এটা জিন ছিল। আবারও ঘরে এসে শুয়ে পড়লাম। তারপর সেদিন রাতে আর কিছু হয়নি। পরদিন কবিরাজ আসলো, বাবাকে ঝাড়ফুঁক দিয়ে চলে গেল। কবিরাজ এভাবে সারাদিনে ৩ দিন কবিরাজ আসলো। সব কবিরাজই বলছে বাবার সাথে ভয়ংকর কিছু করতে যাচ্ছে। দিন পেরিয়ে রাত আসলো। আবার গতকালের মতো রাত ১২টার পর বাবা চিৎকার করতে লাগলেন আর বলতে লাগলেন, "আজকে আমার বাম হাতে কেউ হাতুড়ি দিয়ে পিটাচ্ছে। বাম হাতের হাড্ডিগুলো গুঁড়ো, গুঁড়ো হয়ে যাচ্ছে।" সেদিন রাতেও আমরা ৩ ভাই কোরআন শরীফ পড়ি। রাত তখন ৩টা বাজে। আবারও গতকালের মতো কান্নার আওয়াজ শুনতে পাই ঘর থেকে। গতরাতের মতো সেই রাতেও বাইর হয়ে দেখি কেউ নেই। আমরা বুঝতে পারি আজকেও জিনে কান্না করছে। এভাবে পর পর ৪ দিন একই রকম আক্রমণ করে। প্রথম ২-৩ দিন হাত ভেঙে ফেলে, পরের ২ দিন ২ পা ভেঙে ফেলে। আবার রাত ৩টার পর সেই ভয়ংকর কান্নার আওয়াজটা শুনতে পেতাম। এই কয়েকদিনের ভিতর আমাদের বাড়িতে প্রায় ১০০ কবিরাজ আসে। সবাই বাবাকে দেখে জিনের বিষয়ে যখন খোঁজ করে তখন বলে, "আমরা কিছু করতে পারবো না। আমাদের থেকে আরো বড় কবিরাজ আনতে হবে আপনাদের।" আমরা প্রায় হতাশ হয়ে পড়ি। এত কবিরাজ আসলো, কেউ কিছু করতে পারল না। তার থেকে আর ভালো কবিরাজ কোথায় পাবো? বাবার হাত পা ভেঙে ফেলার পর বাবা কথা বলতে পারছে না, খাওয়া-দাওয়া বন্ধ হয়ে যায়। বাবার নড়াচড়া বন্ধ হয়ে যায়। বাবার ঠোঁট ২ টা হালকা, হালকা নাড়াচাড়া করতে থাকে। আবার মুখের কাছে কানটা নিলে শোনা যায় বাবা জিকির করছে। জিকির করা বাবার আগে থেকে অভ্যাস ছিল। সবসময় দেখতাম বাবা জিকির করত। আস্তে, আস্তে এরকম অবস্থা হওয়ার পরেও বাবার ঠোঁট ২ টা বন্ধ হয় নাই জিকির করা থেকে। বাবার হাত পা, শরীর, মাথা একদম নাড়াচাড়া বন্ধ হয়ে গেছে। বাবার পাশে কয়েকজন সবসময় বসে থাকতাম। বাবা যখন মাথা এই পাশ থেকে ওই পাশ করতে চাইতো, মুখে শুধু উহ শব্দ করত, তখন বাবার চোখের দিকে তাকাতাম। চোখের ইশারা দিয়ে বুঝাইতো বাবাকে এপাশ থেকে ওই পাশ করার জন্য। এই অবস্থায় বাবাকে দেখলে চোখের পানি ধরে রাখতে পারতাম না। তারপর বাবাকে আবারও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ময়মনসিংহ হাসপাতালে ভর্তি করা হয় বাবাকে। ডাক্তার অনেক পরীক্ষার পর জানান উনার হাত পায়ের হাড্ডিগুলো ভেঙে গুঁড়া হয়ে গেছে। তাছাড়া আর কোনো সমস্যা নেই। তারপর ডাক্তার কিছু ওষুধ লিখে দিয়ে বললেন, "ওনাকে নিয়ে বাড়িতে চলে যান। উনি মনে হয় আর বেশি দিন বাঁচবে না। ওনাকে ভালো কবিরাজ দেখান।" ডাক্তারের কথায় বাবাকে তখন বাড়িতে নিয়ে আসা হলো। আমাদের বাড়িতে সবাই পাগলের মতো কবিরাজ খুঁজতে শুরু করলেন। যার যেই কবিরাজ পরিচিত সেই কবিরাজকে নিয়ে আসা হলো আমাদের বাড়িতে। কিন্তু কবিরাজ আসে আর চলে যায়। কোনো কবিরাজ সাহস করছিল না আমাদের বাড়ির জিনের সাথে লড়াই করবে। এইভাবেই কেটে যায় আরও ২ মাস। একদিন দুপুর ১টার দিকে একজন হুজুর দেখে মনে হচ্ছে অনেক বড় আলেম আমাদের বাড়ির রাস্তা দিয়ে যাচ্ছিলেন। আমাদের বাড়ির সামনে এসে একজনকে বললেন, "এই বাড়িতে মনে হয় একজন রোগী আছে।" রাস্তায় দাঁড়িয়ে থাকা সেই লোকটা বললেন, "হে, আছে তো, একজন আছে এখানে।" তখন সেই আলেম লোকটা বললেন, "আমি ওনার কাছে যাব।" আলেমের কথায় ওনাকে নিয়ে আসলেন আমাদের বাড়িতে। সেই আলেম লোকটা এসে বললেন, "আপনাদের এই বাড়িটা একটা মায়াজালে আটকা পড়ে গেছে। আমি কি আপনাদের সাহায্য করতে পারি?" তখন আমার দাদা বললেন, "এ পর্যন্ত তো শত শত কবিরাজ এসছে আর গেছে, কেউ কিছু করতে পারেনি। আপনি আর কি করবেন?" তখন সেই আলেম বললেন, "এখানে কেউ কি তুলা রাশি আছেন?" তখন আমার বড় চাচা বললেন, "হ্যাঁ, আমি আছি হুজুর।" তখন সেই আলেম সাহেব বললেন, "আমি এখন আপনাদের বাড়ির জিনগুলোকে হাজির করব।" এই বলে আলিম সাহেব কি জানি পড়তে শুরু করলেন। মুহূর্তের মধ্যে বড় চাচার শরীরে জিন এসে হাজির হলো। জিন হাজির হওয়ায় আলেম সাহেব জিনকে সালাম দিলেন। জিন সালামের উত্তর দিয়ে বললেন, "হুজুর, তোর তো সাহস কম না? তুই আমাকে এখানে ডাকলি কেন?" তখন আলিম সাহেব বললেন, "কেন, তুই জানিস না? তোরা এই লোকের উপর আক্রমণ করলি কেন?" আলিম সাহেবের কথায় সেই জিন বলল, "আমাদের ভালো লাগে।" তখন আলিম বলেন, "আপনাদের ভালো লাগলেই হলো নাকি? আপনারা ওনাকে ছেড়ে দেন। ওনার উপর থেকে কালো জাদু সরিয়ে ফেলেন।" তখন জিন বলল, "আমরা পারব না। আমাদের কিছু করার চেষ্টা করিস না হুজুর। যদি চেষ্টা করিস তাহলে তোদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে।" তারপর আলিম বলল, "কি করলে আপনারা এখান থেকে চলে যাবেন?"
তারপর জিন বলল, আমাদেরকে এই বাঁধন থেকে মুক্ত করে দে, তাহলে আমরা এদের কোনো ক্ষতি করব না। এই বলে জিন চলে গেলেন। তারপর আলেম জিনদেরকে বাঁধন থেকে বের করার অনেক চেষ্টা করলেন, কিন্তু কোনোভাবেই পারছিলেন না। জিনদের বাঁধন না কাটতে পেরে উনি জানান, এই বাঁধন আমার দ্বারা খোলা সম্ভব না, এমনকি কোনো কবিরাজের দ্বারা খোলাও সম্ভব না, যদি না আল্লাহ চায়। তারপর সেই আলেম চলে যাবে, এমন সময় আমার এক চাচা টাকা নিয়ে গেলেন আর বললেন, আপনার হাদিয়া। তখন আলেম সাহেব বললেন, টাকা আমার লাগবে না, এই টাকা দিয়ে আপনার ভাইকে ওষুধ কিনে খাওয়ান। কথাটা বলে উনি চলে যাওয়ার সময় আমার ছোট কাকা বলে, আপনার নামটা কি? আপনার নামটাই তো জানা হলো না। তখন আলিম কোনো উত্তর দেয় না। কাকা আবারও বলল, আপনার বাড়ি কোথায়? তাও কোনো উত্তর দিল না। তারপর আলিম বললেন, এসব জেনে আপনাদের কোনো লাভ হবে না। আপনাকে একটা কথা বলি, আপনারা এই বাড়ি ছেড়ে চলে যান। এই বাড়িতে থাকা আপনাদের জন্য ঠিক হবে না। এই জিনগুলোকে এখান থেকে কেউ মুক্ত করতে পারবে না। এই বলে চলে যায় উনি। এদিকে বাবার অবস্থা খুবই খারাপ। বাবার অবস্থা খারাপ দেখে কবিরাজ প্রতিদিন আসতেন বাবার শরীর ঝাড়ফুঁক দিতেন। একজন ডাক্তারও রাখা হয়। ডাক্তার প্রতিদিন আসতেন, ১ ঘন্টা বাবার দেখাশোনা করতেন, আবার চলে যেতেন। এভাবে ডাক্তার, কবিরাজ, হাসপাতালে নিয়ে যাওয়া, এসব করতে করতে আমাদের আর্থিক অবস্থা খুবই খারাপ হয়ে যায়। আমাদের জায়গা জমি খুবই কম ছিল। বাড়ি ভিটা আর একটা পুকুর। কিছুদিন পর পুকুরটা বিক্রি করে দেওয়া হয়। এভাবেই চলছিল দিনকাল। আস্তে আস্তে বাবা একটু সুস্থ হয়, একা একা বিছানা থেকে উঠে বসতে পারে। এমন সময় আমার দাদা মারা যায়। দাদা মারা যাওয়ার কিছুদিন পর থেকেই আমার ছোট দাদাকে, মানে পাগলা দাদাকে, আবারও দেখতে পাই আমাদের গ্রামে প্রতিদিন আসতে। আমার দাদা বেঁচে থাকতে ছোট দাদা কখনো আসতো না। আসলেও অন্য বাড়িতে বসতো, তাদের সাথে কথা বলে চলে যেতেন। দাদা মারা যাওয়ার পর ছোট পাগলা দাদা প্রতিদিন আসতো বাড়িতে। কিছুদিন পর মেজো দাদার ঘরে থাকতেও শুরু করলো। একটা মজার বিষয় ছিল, পাগলা দাদাকে দেখতাম প্রতিদিন সকালে গোসল করত। এসব নিয়ে আমরা খুবই হাসাহাসি করতাম। পাগলা দাদাকে যখন জিজ্ঞেস করলাম, দাদা তুমি প্রতিদিন সকালে গোসল করো কেন? তখন দাদার মুখে একটা মুচকি হাসি দেখতে পেতাম। আমার ধারণা হয়তো দাদার সাথে থাকা পরীর সাথে সহবাস করত। মাস কয়েক এভাবে চলার পর পাগলা দাদা মারা যায়। এদিকে আমার বাবা মোটামুটি সুস্থ হয়, একা একা খেতে পারে চামচ দিয়ে, উজু করতে পারে নিজের হাতেই। হাতে পায়ে পুরোপুরি শক্তি না পাওয়ায় হাঁটতে পারছেন না। এভাবে কেটে যায় কয়েকটা বছর। সময়টা তখন ২০২৩। হঠাৎ পাশের বাড়ির একটা ছেলে বলছে, মা মা, ছোট ভাই পুকুরের পাড়ে মরে পড়ে আছে। যে ছেলেটা মরে পড়ে আছে তার নাম ছিল সাইম। সাইমের বয়স ছিল ২ বছর ৮ মাস। যে ছেলেটা দেখছে তার বয়স ছিল ৫ বছর। তার নাম ইমরান। ইমরান বলল, মা, সাইমের বুকের উপর মানুষের মতো দেখতে কালো কিছু একটা বসেছিল। আমাকে দেখে উড়ে গিয়ে কদম গাছে বসে। ইমরানের কথায় তারপর তার মা গিয়ে দেখে সত্যি সাইম মরে পড়ে আছে। এই ঘটনা যখন ঘটে তখন আমি নরসিংদীতে চাকরি করি, তাই এই ঘটনাটা বেশি জানতে পারিনি। এই ঘটনাটা ঘটে আমাদের পাশের বাড়িতেই। বাড়িটা আমাদের জিন্দের এরিয়ার ভিতরেই ছিল। এই ঘটনার ২০-২৫ দিন পরে আমাদের এলাকায় ৩ জন সাপুড়ে আসে। তারা সাপ দিয়ে খেলাও দেখায়, আবার সাপ ধরেও নিয়ে যায়। আমিও সাপের খেলা দেখতে যাই। সাপের খেলা দেখতে যাওয়ার পর বেশ কিছুক্ষণ খেলা দেখি। কিছুক্ষণ খেলা দেখার পর সাপুড়ে বলছে, এখন সাপ ধরবো। সাপুড়ে তখন একটা গ্লাসে পানি আর একটা কুড়ি দেয়। তারপর মন্ত্র পড়ে এইভাবে কিছুক্ষণের মধ্যেই ৪টা সাপ ধরে ফেলে। এদিকে তখন হঠাৎ করে ওই পুকুর থেকে অনেক জোরে বাতাস আসতে শুরু করে। এটা দেখার পর সাপুড়ে চুপ হয়ে যায় আর এক দৃষ্টিতে তাকিয়ে থাকে পুকুরের দিকে। সাপুড়ে এটা দেখে আমি বুঝতে পারি আমাদের বাড়িতে থাকা জিনের উপস্থিতি। কিছুক্ষণ পর সাপুড়ে কান্না করতে শুরু করলো আর ক্ষমা চাইতে থাকলো। তার ৫ মিনিট পর বাতাস বন্ধ হয়ে গেল। তখন সাপুড়ে বললেন, যদি কোনো সাপুড়ে আপনাদের গ্রামে আসে তাহলে আপনারা তাদেরকে এই বাড়ির আশপাশে বসতে দিবেন না। আপনারা এখানে যে জিনগুলো আছে তারা খুবই ভয়ঙ্কর। সেই সাপুড়ে এটাও বলে, এই পুকুরে কিছুদিন আগে একটা বাচ্চা মারা যায় নাই? হ্যাঁ, ওই বাচ্চাটাকে এই জিনগুলোই মেরে ফেলছে। পাশের ঘরে একজন লোককে হাত পা ভেঙে ফেলেছে। কারা করেছে জানেন? এই জিনগুলো। আরেকজন লোককে তো সারা জীবন পাগল বানিয়ে রাখছে। আপনাদের এই বাড়িটা অভিশপ্ত। কিছুদিন পর পর এই বাড়িতেই ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু ঘটবে। এইসব বলেই সাপুড়ে আমাদের ঘরে যায়, বাবার সাথে বেশ কিছুক্ষণ গল্প করে। আর বাবাকে বলে যায়, আপনি এই বাড়ি ছেড়ে চলে যান। আল্লাহ না চায় কিছুদিন পর আপনার ছেলেদেরও কোনো সমস্যা হতে পারে। তারপর সেই সাপুড়ে চলে যায় সেখান থেকে। সময়টা তখন ২০২৩ নভেম্বর মাস।
রাত তখন 2টা বাজে। আমাদের পাশের ঘরের আমার চাচাতো বোনের বাচ্চা হবে, তাই পেটে ব্যথা শুরু হয়। খবর পাঠানো হয় দাইমাকে। কিছুদিন আগে যে ছোট্ট বাচ্চাটা মারা গেছে তারই দাদু ছিলেন এই দাইমা। উনি যখন আমাদের ঘর পেরিয়ে ওই বাড়িতে ঢুকবেন তখনই একটা জিন এসে দাইমাকে বললেন, তুই এই বাড়িতে যাবি না, যদি যাস তাহলে তোর অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তারপর সেই জিন চলে যায়। দাইমা তখন কি করবে বুঝতে পারছে না। উনি যদি ওই বাড়িতে না যায় তাহলে দুজন মানুষের জীবন চলে যেতে পারে, এই ভেবে উনি ওই বাড়িতে চলে যায় এবং নর্মাল ডেলিভারি করে উনি বাড়িতে চলে যান। উনি বাড়িতে যাবার কিছুক্ষণ পর দাইমার জ্বর ওঠে। তখন উনি রাতে ঘটে যাওয়ার ঘটনাটা সবাইকে বলে। তার 2 দিন পর দাইমা মহিলার মাথার চুলগুলো জট হয়ে যায়। মহিলাটা খুবই অসুস্থ হয়ে পড়ে। কবিরাজ নিয়ে আসা হয়। কবিরাজ মাথার চুলগুলো দেখে বলে, চুলগুলো কেটে ফেলতে হবে। তারপর সে মহিলার চুলগুলো কেটে ফেলা হয়। চুলগুলো কাটাই ছিল সবচেয়ে বড় ভুল। তারপর সেই কবিরাজ একজন তুলারাশি ব্যক্তির শরীরে জিনগুলোকে হাজির করেন। তখন জিনগুলো হাজির হবার পর কবিরাজ সালাম দেয়। তখন জিন সালামের উত্তর দিয়ে কবিরাজকে বলে, কবিরাজ, তুই অনেক বড় ভুল করে ফেলেছিস। তুই এই মহিলার চুল কেন কাটলি? এই কাজটা করা একদম ভালো করিসনি। এখন এই মহিলাকে তোরা কেউ বাঁচাতে পারবি না। এই বলে জিনগুলো চলে যায়। কবিরাজ কোনো প্রশ্ন করার সুযোগ পায়নি। তারপর থেকে কবিরাজ প্রতিদিন আসতো আর ওই মহিলাকে ঝাড়ফুঁক দিতেন। মাসখানেক পর সেই মহিলা মারা যায়। তারপর 2024 জানুয়ারিতে আমরা পরিবারের সবাই বাড়ি ছেড়ে চলে যাই শহরে। এখন আমরা এখানে আছি। আর আমার বাবা, যার হাত পা জিনে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে ফেলেছিল, উনি এখনো বেঁচে আছেন। আজ 8 বছর ধরে অনেক কষ্টের মধ্যে দিন যাচ্ছে। আমার বাবার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে সুস্থতা দান করেন। আমিন। আমাদের পরিবারের সাথে ঘটে যাওয়া ঘটনাটা এইখানেই শেষ হয়ে যায়। তবে ভবিষ্যতে আরও ভয়ঙ্কর কিছু ঘটবেই, এটাই ধারণা করা হয়। অনেক অনেক ধন্যবাদ সুলাইমান ভাইকে এত সুন্দর ও ভয়ঙ্কর একটা বাস্তব ঘটনা আমাদের পাঠকদের জন্য পাঠানোর জন্য। সত্যি অনেক মর্মান্তিক একটা ঘটনা। আমরা সবাই সুলাইমান ভাইয়ের বাবার জন্য দোয়া করি, উনি যেন সুস্থ হয়ে ওঠেন। আমিন। প্রিয় লিসেনার, আমার এই চ্যানেলের গল্প বা ঘটনা বাংলাদেশের পাশাপাশি ইন্ডিয়া থেকে শোনেন অনেকে। তেমনি এক আপু ইন্ডিয়া থেকে আমাকে একটা ঘটনা পাঠিয়েছেন। চলুন শুনে আসি ইন্ডিয়া থেকে পাঠানো জান্নাত আপুর ঘটনাটি। আসসালামু আলাইকুম নিশাদ ভাই, আমি জান্নাত। আমি ইন্ডিয়ার কলকাতা থেকে একটা বাস্তব ঘটনা পাঠাচ্ছি, ভালো লাগলে শেয়ার করবেন। এই ঘটনাটা আমার আব্বুর সাথে ঘটে। আমার আব্বুর সাথে ঘটে যাওয়া এটা সত্য ঘটনা। সালটা ছিল 2010। একদিন আমার আব্বু বেড়াতে যায় গ্রামের এক চাচুর বাড়িতে। আব্বু চাচুর বাড়িতে গিয়ে অনেক মজা করছে। সেখানে আব্বুর বয়সী ওনার এক চাচাতো ভাইও ছিল। দুজনে সকাল থেকে অনেক মজা করে, অনেক জায়গায় ঘুরে। সকাল থেকে মজা করে দুপুরে খাওয়া দাওয়ার পর আমার আব্বুর চাচু মানে আমার বড় দাদু বাবা ও চাচাকে বললেন, আজকে নদীর ওইদিকে যে ফিশারি মাছ চাষ করার যে অনেক বড় পুকুর, সেই পুকুর সেচ করে মাছ ধরবে। দাদুর মুখে কথাটা শুনে বাবাও বেশ খুশি হলেন, কারণ ওদের সাথে বাবাও মাছ ধরতে পারবে। যেই কথা সেই কাজ। সবাই মিলে মেশিন নিয়ে গেল পুকুর সেচ করতে। সেখানে যাবার পর পুকুরে মেশিন লাগিয়ে সেচ কাজ শুরু করা হয়। মেশিন চলছে, সবাই মজা করছে, মাছ ধরা হবে কালকে সকালে। যেহেতু অনেক বড় ফিশারি, তাই পানি সব তুলতে সময় লাগবে। পুকুর পাড়ে মেশিন লাগানো হয়েছিল। বিকালের দিকে এভাবে সেচ কাজ চলছে। তারপর সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যা হওয়ায় পুকুর পাড়ে থাকা দাদা দাদিমা ও আরও যারা ছিল সবাই বাড়ি চলে এলো। সবাই আসায় সেখানে থাকলো আব্বু আর আমার সেই চাচু। দুজনে পুকুর পাড়ে আছে, গল্প করছে, মজা করছে। এভাবেই রাত আরও বাড়তে লাগলো। আকাশে চাঁদ জোছনা ছড়াচ্ছে, শান্ত পরিবেশ, মেশিনের আওয়াজ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। এমন সময় হঠাৎ মেশিনটা বন্ধ হয়ে গেল। রাত তখন 1টা ছুঁই ছুঁই। মেশিন বন্ধ হওয়ায় আব্বু ও চাচু দেখে যে মেশিনের বেল্ট কেটে গেছে, এজন্য বন্ধ হয়ে গেছে। এটা দেখে চাচু আব্বুকে বলল যে, আমি এখানে থাকি আর তুমি যাও বাড়িতে। বাড়িতে গিয়ে বেল্ট রাখা আছে, নিয়ে আসো। চাচুর কথাটা শুনে আব্বু তো একা যেতে চাইছিল না, কিন্তু চাচু অনেক বলাতে আব্বু রাজি হলো এবং বেরিয়ে পড়ল বাড়ির দিকে মেশিনের বেল্ট নিতে। আব্বু হেঁটে চলছে। রাত তখন আনুমানিক 1টা 10। মাঠ পেরিয়ে হেঁটে চলেছে আব্বু। ফাঁকা মাঠ, এরপর একটা নদী। সেই নদীর পাড় ধরে হেঁটে চলেছে আব্বু। কেউ কোথাও নেই, জনমানব শূন্য। জনমানব শূন্য জায়গা, আকাশে হালকা জ্যোৎস্না, ঠান্ডা বাতাস বইছে। দূরে কতগুলি শিয়াল ডাকছে, নদীর পানির কলকল শব্দ। আব্বু নিজের মন মতো হেঁটে চলেছে সামনের দিকে।
আব্বু হাঁটার সময় হঠাৎ সামনে দিয়ে একটা পাখি ডানা ঝাপটিয়ে বিকট শব্দ করে উড়ে গেল। এটা দেখে আব্বুর মনে কেমন একটা ভয় কাজ শুরু করলো। তারপর আব্বু আবার নিজের মন মতো হাঁটতে থাকে। আব্বু হাঁটতে থাকার একটু সামনে যেতেই হঠাৎ শুনতে পায় নদীতে যেন কতগুলো মানুষ মাছ ধরছে। এরকম আওয়াজ পেয়ে আব্বু নদীর পাড় থেকে নিচে নেমে দেখেই কেউ নেই। কাউকে না দেখে আব্বু কোনো কিছু না ভেবে আবার নদীর পাড়ের উপর দিয়ে হাঁটা শুরু করে। এভাবে একটু যাওয়ার পর উনি দেখতে পায় দূরে কেউ একজন একটা সাদা চাদর গায়ে মুখটা ঢেকে চাঁদের দিকে তাকিয়ে নদীর দিকে মুখ করে বসে আছে। এটা দেখে আব্বুর একটু সাহস জাগলো, একটু স্বস্তি পেল, ভাবলো যাই হোক একজন মানুষের দেখা পেলাম। তার বেশি কাছাকাছি যাওয়ার পর দেখতে পায় সেখানে কেউ নেই। কাছাকাছি গিয়ে কাউকে দেখতে না পেরে আব্বুর আর একটু ভয় লাগলো। আর যেই জায়গাতে এটা ঘটছে সেটার নাম বামনের ধস। জায়গাটা অনেক খারাপ। গ্রামের যারা আত্মহত্যা করত বা কোনো বাচ্চা মারা গেলে ওখানেই পুঁতে দিয়ে আসতো। যাই হোক, আব্বুর সামনের দিকে হেঁটে চলেছে, তখন বাজে রাত 1:30। 1:30 হঠাৎ আব্বু বুঝতে পারে তার পিছনে কেউ আসছে। পেছনে কাউকে অনুভব করায় আব্বু পেছন ফিরে দেখে একটা বড় কালো কুকুর। কুকুরটার চোখ দুটো থেকে যেন আগুন বেরোচ্ছে। এটা থেকে আব্বু দোয়া দরুদ পড়তে পড়তেই তাড়াতাড়ি হেঁটে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আব্বু সামনের দিকে হেঁটে যাওয়ার সময় আবার পেছনে দেখে যে কুকুরটা আব্বুর থেকে এই 2-3 হাত দূরে আর হা হা শব্দ করছে। আর কুকুরটার মুখ থেকে লালা ছিটকে পড়ছে আব্বুর গায়ে। এটা থেকে আব্বু সাহস নিয়ে দ্রুত আবার সামনে এগোতে থাকে। তখন প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছে। সামনেই একটা কবরস্থান। আব্বু এক দৌড়ে গিয়ে কবরস্থানের দেয়ালের উপরে উঠে যায়। আর আব্বু চাচু বলে উঠে অনেক জোর চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। এদিকে আব্বু চিৎকারের আওয়াজ শুনে দাদু দাদিমা আরও কয়েকজন দৌড়ে এসে দেখে আব্বু অজ্ঞান হয়ে পড়ে আছে। আশেপাশে আর কেউ নেই। তখন সবাই তাড়াতাড়ি করে আব্বুকে নিয়ে বাড়িতে চলে যায়। তারপর আব্বুর গায়ে প্রচণ্ড জ্বর ওঠে। ওষুধ খাইয়ে সারা রাত সবাই আব্বুর কাছেই বসে থাকে। তারপর সকাল হলে আব্বুকে সবাই জিজ্ঞাসা করে যে কি হয়েছিল। তখন আব্বু সবাইকে সব ঘটনা খুলে বলে। তারপর আব্বু আবারও জ্বর ওঠে। আব্বুর জ্বর ওষুধ খেয়েও কমছে না। তারপর দাদু আব্বুকে এক কবিরাজের কাছে নিয়ে যায় আর সব ঘটনা খুলে বলে। সব ঘটনা শুনে কবিরাজ বলে যে নেহাত নসিব ভালো যে বেঁচে ফিরেছে, আর কয়েক মুহূর্ত থাকলে মেরে ফেলতো। তারপর কবিরাজ কিছু তাবিজ আর পানি পড়া দিল। তারপর আব্বু সুস্থ হয়ে গেল। আর সেই দিনই আব্বু আবার বাড়িতে ফিরে এলো। সেই থেকে আব্বু আর কোনো দিন সেখানে যায়নি। আর আল্লাহর রহমতে আর কোনো সমস্যা হয়নি। এই ছিল আমার ঘটনা। ঘটনাটা কেমন ছিল জানাবেন। সবাইকে আসসালামু আলাইকুম। চমৎকার একটা ঘটনা। ঘটনাটা আমার কাছে ভালো লেগেছে। এরকম আপনারা যারা আপনাদের সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা আপনাদের আত্মীয়স্বজনদের মধ্যে বাবা, চাচা, মামা, খালু, ছোট ভাই-বোন কারো সাথে যদি কোনো ঘটনা এরকম ঘটে থাকে পাঠাতে পারেন আমাদেরকে এই ঘটনাগুলো। আমরা আমাদের পরবর্তী কোনো আয়োজনে আপনাদের ঘটনাগুলো প্রচার করব। আমি এখন চলে যাচ্ছি এই এপিসোডের শেষ ঘটনায়। আশা করি সবগুলো ঘটনার মতো শেষ ঘটনাটিও আপনাদের ভালো লাগবে। তো চলে যাচ্ছি শেষ ঘটনায়। আসসালামু আলাইকুম নিশাত ভাইয়া, আমি শান্তা। আমার বাসা টাঙ্গাইলে। আমার জীবনে একটা ঘটনা, এটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন। সালটা 2021। তখন আমি 10ম শ্রেণীতে পড়ি। 2021 সালের 25 জুন আমাকে বিয়ের জন্য দেখতে এসে হুট করেই আমার বিয়ে হয়। রাত 12টার পর বিয়ে হয় আমার। বিয়েতে আমি রাজি ছিলাম না কোনোভাবেই, কারণ আমি তখন অন্য কাউকে ভালোবাসতাম। অনেক কান্নাকাটি করেও বিয়ে আটকাতে পারিনি। জোরপূর্বকভাবেই বিয়ে হয়। আমরা আমাদের বাড়িতে ছিলাম। মানে পরে অনুষ্ঠান করে উঠিয়ে নেবে। যাই হোক, বিয়ে হয় ঠিকই, কিন্তু আমি আমার হাসব্যান্ডকে কাছে আসতে দিইনি। সেও কিছু বলেনি। এভাবে বেশ কয়েকদিন চলে যায়। সে তো পুরুষ মানুষ, বিয়ে করেছে, কিন্তু বউয়ের কাছে আসতে পারে না। সে আমাকে কিছু বললে আমি খারাপ ভাষায় কথা বলতাম তার সাথে। এভাবে কেটে যায় বিয়ের 25 দিন। সে আর মানতে পারছিল না। তাই সে তার এক নানার কাছে ঘটনাটা শেয়ার করে। তারপর সেই নানা যেইভাবে হোক আমার পরিবারকে জানায়। আমাদের বিয়ে হওয়ার 25 দিন আমার হাসব্যান্ড আমার বাড়িতে আসতো, 2 দিন ধরে আসছে না। আমার আর হাসব্যান্ডের ঘটনাটা জানার পর আমার মা আমাকে অনেক বকা দেয়। এমনকি পরিবারের সবাই, সবার বকা খাওয়ায় একসময় আমি চিন্তা করি আমি আত্মহত্যা করব। কথা মতো সেটাই করি। ফ্যানের সাথে ওড়নাও পেঁচিয়েছিলাম। কিন্তু তখন বুঝতে পারিনি
ব্যাপারটা আমার মা বুঝে যায় আর আমার রুমে তালা দিয়ে রাখে। আমাকে আর রুমে যাইতে দেয় না, বাহিরে রাখে। তারপরের দিন ঈদ। ঈদ যে কেমন গেছে আল্লাহ ছাড়া কেউ জানে না। ঈদের দিন রাতে আমার হাসব্যান্ড যায় সেই নানাদের বাড়িতে, আমাদের বাড়িতে আর আসে না। এদিকে রাতে আমাকে নিয়ে আমার বড় মা নিয়ে যায় হাসব্যান্ডের নানা বাড়িতে, যেখানে আমার হাসব্যান্ড আছে। আমি ভিতরে যাইনি, নানাদের বাড়ির পিছনে দাঁড়িয়েছিলাম প্রায় ১ ঘন্টা। একটু চুল পরিমাণও সেখান থেকে সরেও দাঁড়ায়নি। তখন প্রায় রাত ১টা বাজে। ভিতরে ওরা কি যেন কথা বলছিল। ১ ঘন্টা পর আমরা বাড়িতে চলে যাব, তখন বড় মা আমাকে ডাক দেয় আর একটু দূরে নিয়ে যায়। দূরে নিয়ে গিয়ে বড় মা আমাকে কি যেন একটা দোয়া পড়ে আমার শরীরে ফু দেয়। আমি সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে যাই। আমার আর কিছু মনে নাই। জ্ঞান ফিরে দেখি আমি আমার রুমে। আমার পাশে একজন কবিরাজ বসে আছে। কবিরাজকে দেখে আমি কি হয়েছে জিজ্ঞেস করায় শুনলাম আমার উপর নাকি জিনের নজর পড়েছে। আমার উপর জিনের নজর পড়ায় কবিরাজ আমাকে দোয়া কালাম পড়ে ফু দিয়ে চলে যায়। কবিরাজ চলে যাবার পর আমি অনেক চিন্তা ভাবনা করলাম আর মনে মনে ভাবলাম, কোনো কারণে আমি আমার পরিবারকে কেন যে এত কষ্ট দিয়েছি, কেনই বা আমার হাজবেন্ডকে এত কষ্ট দিচ্ছি। তার সাথে আমি মিল হয়ে যাব। আমি কষ্টে থাকলেও সবাই তো খুশি থাকবে। এসব ভাবতে ভাবতে অনেক রাত হয়ে যায়। তখন রাত প্রায় ৩টা। আমি আর কথা বলতে পারছি না। তখনই আমি একটা অবাক করা ভয়ঙ্কর দৃশ্য দেখি। আমি দেখি অন্ধকার ঘর, আমার সামনে সাদা পাঞ্জাবির মতো পড়া একজন বিছানার ওইখানে দাঁড়িয়ে আছে। ওটাকে দেখে আমি কিছু বলতে পারছি না। আবার অজ্ঞান হয়ে পড়ি। আবার যখন জ্ঞান ফিরে তখন সকাল হয়ে গেছে। সকাল হবার পর সারাদিন ভালোই ছিল। দিনের বেলা আর কোনো সমস্যা হয়নি। সমস্যা হয় সেদিন রাতে। রাতের বেলা, রাত তখন ১০টার উপরে মনে হয়। আমার হাসব্যান্ড আমার কাছে আসবে, তখনই আমি আমার কথা বলতে পারি না। গত রাতের মতো দেখি সেই অবয়বটা বিছানার কোণায় দাঁড়িয়ে আছে। ওটা দেখি সাথে সাথে আমি জ্ঞান হারিয়ে ফেলি। সহজে আর আমার জ্ঞান ফিরে না। রাত প্রায় ২টা বাজে। তারপর রাতে আমাদের পাশের এলাকার এক হুজুরকে ডেকে আনা হয়। হুজুর এসে জিনটাকে হাজির করেন। জিনটা হাজির হয়ে বলে সে আমাকে ছাড়বে না, আমাকে নাকি নিয়ে যাবে। সে জিনটা আরো বলে সে ছাড়া নাকি আরো ৭ জন জিন আমার পিছে পড়ে আছে। সে জিনের কথায় হুজুর বলেন সবাইকে চলে যেতে, কিন্তু জিনটা আমাকে কোনোভাবেই নাকি ছাড়বে না। সে জিনের কথায় হুজুর তাদের বোতলবন্দি করার ভয় দেখায়। তারপর সাথে সাথে সেই জিনগুলো আমাকে ছেড়ে দেয় আর সবাই চলে যায়। জিনগুলো চলে যাবার পর আমার জ্ঞান ফিরে আসে। তারপর হুজুর আমাকে একটা তাবিজ দিয়ে চলে যায়। আলহামদুলিল্লাহ, তারপর থেকে আর কোনো সমস্যা হয়নি। ২০২৪ সালে আমি এক ছেলের মা হই। এখন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। বাহ! খুব চমৎকার একটা ঘটনা। অনেক ধন্যবাদ শান্তাপুকে চমৎকার ঘটনাটা আমাকে পাঠানোর জন্য। ঘটনাটা কেমন লাগলো জানাবেন সবাই। আর আপনাদের মতামতগুলো আমাদেরকে জানাবেন কমেন্ট বক্সে। আপনার সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা থাকলে আমাকে লিখে জানাতে পারেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে দেয়া আছে আপনাদের তথ্য আদান-প্রদানের জন্য। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সামনে দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।